রায়সিংহ মহলের রাজার বিশাল রাজত্ব পাওয়ার লোভে হিংসার আগুনে জ্বলে পুড়ে মরছে তার 3 ছেলে মেয়ে। আর রাজা নিজেও অতীতের কোনো অপরাধ বোধে অর্ধ পাগল হয়ে ভয়ে আছে কখন না তার ছেলে মেয়ে এই মহলের লোভে তাকে খুন করে দেয়। তবে রাজার আছে 2টা বিশ্বস্ত লোক, একজন তার খুব কাছের বন্ধু আর অপরজন তার নাজায়েজ সন্তান। আর বাকি যে 3 জন সন্তান আছে তাদেরকেও স্বামীর জন্য টাকা গোছাতে ব্যস্ত, অন্যজন মহলকে হোটেল বানানোর আশায় ঘুরছে, আর ছোট ছেলে পড়ে আছে নেশা আর মেয়েদের পেছনে। যেই মহলে সবাই রাজার জানের পেছনে উঠে পড়ে লেগেছে, সেই মহলের সুইমিং পুলেই যদি রাজার লাশ ভেসে ওঠে তাহলে পুলিশ ধরবে কাকে? কারণ এখানে সবাই তো ভালো মানুষের মুখোশ পরে থাকা ছদ্মবেশী এক সাইকো। আর এদের সাইকো বানানোর পেছনে সবচেয়ে বড় অবদান এই অর্ধ পাগল রাজার। এখানে খুনিকে তার থেকেও বড় প্রশ্ন হলো খুনটা করলো কেন? এই গল্পের রহস্যের মধ্যে রহস্য আপনাকে এতটাই ভাবাবে যে নিঃশ্বাস নিতেই ভুলে যাবেন কে ভিকটিম আর কে অপরাধী। তা ভাবতে ভাবতে কখন যে গল্পটা শেষ হয়ে যাবে টেরও পাবেন না। এমনই ভরপুর সাসপেন্স টুইস্টে মোড়ানো, হিংসা, প্রতিশোধ, লোভ আর অন্ধ ভালোবাসায় ভরা এক রাজ পরিবারের গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ স্কুল দ্য লিগ্যাসি অফ রাইসিং। রাইসিং এর বিশাল রাজমহলে ভোরবেলায় মহলের কিছু কর্মচারীরা লুকিয়ে সুইমিং পুলে আসে। সবার ঘুম ভাঙার আগেই তারা সুইমিং পুলে একবার গোসল করার স্বাদ মেটাতে চায়, কিন্তু সুইমিং পুলে ঝাঁপ দিতেই তাদের পায়ে কিছু একটা আটকে যায়। সেটা টেনে তুলতেই দেখে শাড়ির সাথে একটা লাশ পেঁচিয়ে আছে। গল্প চলে আসে 24 ঘন্টা আগে। রাইসিং রাজ্যের বড় মেয়ে ইন্দু গাড়িতে করে তার স্বামীর সাথে যাচ্ছে। তখনই তার ছোট ভাই কল দিলে তার স্বামী বিক্রম বলে ওর বয়স এখন 28 বছর, সে এখন আর ছোট নেই যে সব বিষয় তোমার সাপোর্ট করতে হবে। এদিকে রাইসিং মহলের হোটেলে একটা ছেলে এসে রুম বুক করতে চাইলে রিসিপশনের মেয়েটা বলে রুম ফাঁকা নেই, আমাদের রাজা সাহেবের জন্মদিন, তাই সব রুম বুকড হয়ে গেছে। ছেলেটা বলে তাহলে আমাকে তোমার রুমেই রেখে দাও। তখন একটা মেয়ে এসে বলে মেয়েদের সাথে সম্মান দিয়ে কথা বলতে হয়। এই মেয়েটার নাম কাভিয়া। কাভিয়া নেহাকে বলে তুমি কাজ শেষ করে আমার কেবিনে এসো, কিছু কথা আছে। কাভিয়া চলে গেলে ছেলেটা নেহাকে বলে কোথাও কাজ করার আগে তাদের সম্পর্কে জেনে আসলে তোমারই কাজে লাগবে। বলেই পেছনের ওয়ালের ছবিটায় ইশারা করে। নিহা ছবিটা দেখে বুঝতে পারে এইটা রাজার ছোট ছেলে অভি আর কাভিয়া রাজার মেজো মেয়ে। কাভিয়া বাইরে এসে ব্রিজকে বলে সব রেডি তো, এবার বাবা জন্মদিনের কোনো কমতি থাকলে চলবে না। মহলের ভেতরে যাওয়ার সময় অভি কাভিয়াকে বলে বাবার এই নাজায়েজ ছেলেটা এখনো এখান থেকে যায়নি। কাভিয়া বলে সেই একমাত্র মানুষ যে কখনো বাবাকে ছেড়ে যায়নি। অভি বলে তোমার মনে এত বিষ কেন? এই বিষ খেয়েই কি তোমার এক্স বয়ফ্রেন্ড আত্মহত্যা করেছিল? কাভিয়া রেগে বলে সবচেয়ে ভালো হয় তুই আমার থেকে দূরে দূরে থাকবি। তখনই অভির কাছে কল আসলে সে কল রিসিভ করে বলে তোমাদের পাওনা সামনের সপ্তাহেই দিয়ে দিব, চিন্তা করো না, আমি এই রাজ্যের রাজকুমার। এদিকে বিক্রম ইন্দুকে বলে একবার এই পাগলের মহল বিক্রি হলেই বেঁচে যায়। ইন্দু বিক্রমকে বলে আমি এখনো জানি না কাভিয়া পুরো মহল বেচতে চায় নাকি শেয়ারে দিতে চায়। বিক্রম বলে ও তোমার ছোট বোন, ওকে বোঝাও, আমাদের এখন টাকার দরকার, বাবার কাছে বারবার টাকা চাইতে আমার ভালো লাগে না। এদিকে রাজা চন্দ্রপ্রতাপ স্বপ্নে দেখে তার ছেলেমেয়েরা তাকে খুন করতে আসছে। প্রচন্ড ভয়ে ঘুম ভাঙতেই সাথে সাথেই সে তার বন্ধু সিএম যোগীকে কল করে বলে ওরা আমাকে মেরে ফেলবে। যোগী বলে কেউ তোমাকে মারবে না, তুমি আরাম করো, আমি এখনই আসছি। যোগী মহলে আসলে চন্দ্রপ্রতাপ বলে ওরা আমাকে যতই মারার চেষ্টা করুক না কেন আমি এই মহল বেচবো না। যোগী বলে তুই কি পাগল হয়ে গেছিস? তোর সন্তানরা তোকে কেন মারবে? এত বছর পর সবাই মহল এসেছে তোর জন্মদিন পালন করতে, আর তুই এসব কি বলছিস? চন্দ্রপ্রতাপ বলে আমাকে যদি মারতে নাই চাইতো তাহলে এই ঝাড়বাতি পড়লো কিভাবে? আমার থেকে মাত্র 1 হাত দূরে পড়েছে, কপাল ভালো তাই বেঁচে গেছি। যোগী বলে 100 বছরের পুরনো ঝাড়বাতি কোনোদিন ঠিক করেছিস? আজ না হয় কাল তো এমনিই পড়তো। গত বছর গারুদাকে নিয়ে ঘুরতে গেলাম, আমাকেই মারতে চাইলো, আমি ওর বাবার মতো, আর আমার চায়ে আফিম মিশিয়ে দিল। রাইসিং মহল আর এই লোভীদের মাঝে আমি রাজা চন্দ্রপ্রতাপ একা দাঁড়িয়ে আছি। যোগী বলে নিজের সিন্দুক খুলে দেখেছো কখনো? পরনের শেরওয়ানিটা ছিঁড়ে গেলেও তো সেটা সেলাই করার জন্য টাকা ধার করতে হবে, তাই
তাই কাবিয়ার কথা মতো মহলটা বেচে দাও। চন্দ্রপ্রতাপ বলে, আজ আমি সবার সামনে যা বলবো তারপর আর আমার সন্তানরা আমাকে মারার কথা ভাববেও না। কাবিয়া আমার জন্মদিনের অনুষ্ঠানের একটা ভিডিও ওটিটি প্ল্যাটফর্মের কাছে সেল দিবে। সেই ভিডিও রেকর্ডের মাঝেই আমি সবার সামনে সত্য বলবো। আমি জানি আমার মধু আমাকে ক্ষমা করে দিবে। মহলে পার্টির মিটিং এর সময় ইন্দু আর বিক্রম মিটিং রুমে আসলে বিক্রমকে দেখে যোগী বলে, চোখে পড়ছে না মিটিং চলছে। ইন্দু সরি বলে বাইরে যেতে গেলে যোগী বলে, এদিকে আসো মা, আমি তো তোমাকে দেখিনি, আসতে কোনো কষ্ট হয়নি তো? বিক্রম বলে, রাস্তার চাইতে আপনার রাজ্যে গর্তই বেশি। রাস্তা ধুলা না খাওয়াতে চাইলে একটা হেলিকপ্টার তো পাঠাতে পারতেন। বলেছিলাম আমাকে সিএম বানিয়ে দিন, সব ঠিক করে দিব। যোগী বলে, নিজের যোগ্য একটা কর্পোরেটর হতে পারোনি আর তুমি সিএম হবে? বিক্রম আর কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে যায়। বিক্রম আসলে যোগীর ছেলে। যোগী ইন্দুকে ডেকে কিছু একটা বললে সে সাথে সাথেই কাবিয়াকে কল দিয়ে বলে, যেখানে থাকো না কেন এখনই অভির রুমে আসো। অভির ঘরে আসলে তার বন্ধুরা বাইরে যায়। কাবিয়া আসলে ইন্দু বলে, বাবা সবার সামনে ক্যামেরায় মায়ের কাছে মাফ চাইবে। কাবিয়া বলে, বাবার এসব পাগলামি দেখার সময় আমার নেই, তাকে ডাক্তার দেখাও। এই মহলে এক সপ্তাহ থাকলে পাগল হয়ে যাবে। ইন্দু বলে, এখান থেকে হোটেল চালানোর সিদ্ধান্ত তোমার ছিল। কাবিয়া বলে, তুমি যখন জর্জের শাড়ি পরে বিভিন্ন অনুষ্ঠানে ফিতা কাটো তখন তোমার আদরের ছোট ভাই নেশায় ব্যস্ত, আর আমি তখন দিন রাত এক করে হোটেল সামলাই। অভি বলে, তা তুমি যে ওটিটি প্ল্যাটফর্মে বাবা জন্মদিনের ভিডিও বেচছো সেটা কত টাকায়? কাবিয়া বলে, 10 কোটিতে। অভি টাকার ভাগ চাইলে কাবিয়া বলে, এটা হোটেলের খরচের টাকা, 1 টাকাও ভাগ পাবে না, আর আমি আমার প্রয়োজনে টাকা ম্যানেজ করতে পারি। অভির মতো 2 মাস পর পর ভিক্ষা চাইতে আসি না। ইন্দু বলে, এভাবে কথা বলছো কেন? কাবিয়া বলে, আরে দিদি চোখ খোলো, না হলে তোমার সব গয়না বেচে ওকে টাকা দিতে হবে। কাবিয়া চলে গেলে ইন্দু ভাইকে জড়িয়ে ধরে বলে, ওর কথা বাদ দাও, যখন টাকা লাগবে আমাকে বলবে। আসলে ভাইয়ের দোষ ইন্দুর চোখে কখনোই পড়ে না। অভি যতই দোষ করুক না কেন ইন্দু সবসময় অভিকে বাঁচানোর চেষ্টা করে। ওটিটি প্ল্যাটফর্মের জন্য ভিডিও শুট হচ্ছে। চন্দ্রপ্রতাপ বলে, অনেক শখ করে বড় মেয়ের বিয়ে দিয়েছিলাম সিএম এর ছেলের সাথে। 18 বছর পার হলেও মেয়েটা আমাকে একটা সন্তান দিতে পারলো না। আমার মেয়ে বন্ধা, আর ছোট মেয়ে কাবিয়া মহলের হোটেলের ম্যানেজার। তার পড়ালেখায় আমি সবচেয়ে বেশি খরচ করেছি, জানি না কি এমন শিখে এসেছে। এখন বিদেশিদের কাছে আমার মহল বেচতে চায়, কিন্তু কেউ কিনতে চায় না। বাবার এসব কথায় কাবিয়া বেশ ইতস্তত বোধ করলেও কিছুই বলতে পারে না। চন্দ্রপ্রতাপ বলে, আর আমার ছোট ছেলে একটা পরজীবী, আমার মান সম্মান সব শেষ করে দিচ্ছে। তখনই ব্রিজ এসে পাশে দাঁড়ালে চন্দ্রপ্রতাপ বলে, ব্রিজ আমার প্রথম সন্তান, আমার নাজায়েজ সন্তান, কিন্তু এই 3 সন্তানের চাইতেও অনেক ভালো। কাবিয়া এসে ক্যামেরাম্যানকে বলে, এসব ডিলিট করে দিও। চন্দ্রপ্রতাপ রেগে বলে, তোমার সাহস কত, রাজার সামনে হুকুম করছো? সবগুলো এক একটা পরজীবী। রেগে হাতের গ্লাসটা ফেলে দিয়ে বলে, কি মিশিয়েছো আমার ড্রিঙ্কসে? আমাকে মেরে সব নিয়ে নিতে চাও? আজ আমার জন্মদিনের সন্ধ্যায় আমি সবার সামনে আমার স্ত্রীর মধুর কাছে ক্ষমা চাইবো। চন্দ্রপ্রতাপ ক্যামেরাম্যানকে বলে, আপনি সব রেকর্ড করে আমার কাছে আনবেন, আমি রিলিজ করব। সন্ধ্যায় জানালার সামনে দাঁড়িয়ে আকাশে তাকিয়ে চন্দ্রপ্রতাপ বলে, এখনো রাগ করে আছো? আজ আমি যা বলবো সেটা শুনে তুমি খুশি হয়ে যাবে। চন্দ্রপ্রতাপ ব্রিজকে বলে, তোমার কাছেও আমার ক্ষমা চাইতে হবে, বলেই নিজের ব্রুসটা ব্রিজকে দিয়ে দেয়। ইন্দুর দাইমার নাতি জয় ইন্দুর সাথে দেখা করতে আসে। নিজের সন্তান না থাকায় ইন্দু জয়কে অনেক ভালোবাসে। বাবা জন্মদিনের পার্টিতে পড়ার জন্য লাল একটা শাড়ি হাতে নিলেই বিক্রম বলে, আজ হলুদ শাড়ি পরো, হলুদে তোমাকে অনেক সুন্দর লাগে। রাতে পার্টি শুরু করলে চন্দ্রপ্রতাপ ব্রিজকে সাথে নিয়ে মহল থেকে বের হয়। চন্দ্রপ্রতাপ অভির দিকে রাগী চোখে তাকালে সে রেগে ড্রিঙ্কস করতে চলে আসে। পার্টিতে সবাই যখন ব্যস্ত তখন ইন্দু সুযোগ বুঝে তার ছোটবেলার প্রেমিক অভয়ের সাথে দেখা করতে চলে আসে। সবার চোখ ফাঁকি দিলেও ব্রিজ ঠিকই দেখে ফেলে। চন্দ্রপ্রতাপ স্টেজে দাঁড়িয়ে বলে, আজ আপনাদের সবার সামনে আমি একজনের কাছে মাফ চাইবো। যোগীর সাথে সাথেই কাবিয়ার কাছে এসে বলে, তোমার বাবাকে থামাও, নয়তো তার অসুখের কথা সবাই জেনে যাবে। কাবিয়া বলে, জানলে জানুক, আপনি আর আমি কতদিন এসব সহ্য করব। কাবিয়া চলে গেলে যোগী কোনো মতে চন্দ্রপ্রতাপকে স্টেজ থেকে নিচে নিয়ে আসে। এদিকে ইন্দুর বয়ফ্রেন্ড অভয় বলে, বিক্রমকে ছেড়ে আমার সাথে সংসার শুরু করছো না কেন? ওই অপদার্থ বিক্রমের সাথে আর কতদিন থাকবে? ইন্দু রেগে বলে, তোমাকে আমি ছোটবেলায় ভালোবাসতাম, এখন আমি বিক্রমকে ভালোবাসি, তাই বিক্রমকে নিয়ে আর একটা কথাও বলবে না। ইন্দু রেগে চলে গেলেও সে ইন্দুকে ডাকতে ডাকতে বাইরে আসে। যোগী চন্দ্রপ্রতাপকে মহলের ভেতরে নিয়ে যাওয়ার সময় চন্দ্রপ্রতাপ বলে, একবার মাফ চাইতে দিলে কি এমন হতো? অভি মাতাল হয়ে বলে, আর কতদিন মুখ বন্ধ করে রাখবে? এবার তো সবাইকে সত্যিটা বলে দাও। যোগী চন্দ্রপ্রতাপকে কিছু বলতে না দিয়ে মহলের ভেতরে নিয়ে যায়। এদিকে কাবিয়ার বয়ফ্রেন্ড কাবির তাকে বলে, আর কতদিন এখানে থাকবে? তুমিও আমার সাথে মুম্বাই চলো। কাবিয়া বলে, এটাই আমার বাসা, আমি এইভাবে ছেড়ে যেতে পারি না। তখনই মহলের এক কর্মচারী এসে কাবিয়াকে বলে, আপনাকে সিএম যোগী ডাকছে। অভি চন্দ্রপ্রতাপকে বলে, আমি তো আমার ভাগেরটাই চাইছি, এত নাটক কেন
করছো? চন্দ্রপ্রতাপ বলে, তোকে কেন আমি টাকা দিব? কি করেছিস তুই জীবনে? অভি রেগে বলে, টাকা দিতে পারবে না? তাহলে আমাকে জন্ম দিয়েছিলে কেন? যোগী অভিকে থামাতে আসলে চন্দ্রপ্রতাপ বলে, থাক, এই কুকুরটাকে চিৎকার করতে দে। অভি বলে, আমি শুধু চিৎকার করি না, কামড়াতেও পারি। এই জন্যই বলছি সব বেচে দিয়ে এখান থেকে যাও। আমি আর তোমার এই বিষাক্ত মহলে থাকতে চাই না। তখনই কাবিয়া এসে বলে, আমি এই মহল বেচবো না, লিজে দিব। আর বাবা, ওরা একটা ইন্টারন্যাশনাল হোটেল। চন্দ্রপ্রতাপ বলে, লিজে দিব না, দরকার হলে সব বেচে দাও। কাবিয়া বলে, বেচার কি দরকার? লিজ দিলেই তো সবকিছু আমাদের কন্ট্রোলেই থাকবে, আর আমি কাউকে কিছুই দিব না। কাল সকালে হোটেলের লোকদেরকে ডাকো। অভি বলে, কি করবেন টাকা দিয়ে? যে কোনো সময় তো মরে যেতে পারেন। চন্দ্রপ্রতাপ যোগীকে বলে, দেখেছো, ও আমাকে জানে মারার হুমকি দেয়। আমি এই মহল বেচতে দিব না। আর ওটিটি প্ল্যাটফর্ম থেকে যে 20 কোটি টাকা দিয়েছে সেটা কোথায়? এটা শুনে অভি বলে, বাহ, বাবা হচ্ছে পাগল আর বোন হচ্ছে চোর। কাবিয়া রেগে বলে, তুই তো নেশাখোর। ভাই বোনের মাঝে ঝগড়া শুরু হলে যোগী থামাতে আসলে অভি বলে, আরে ঝগড়া হলেই বাকি, বাবার তো কাল সকালে কিছু মনে থাকবে না। চন্দ্রপ্রতাপ বলে, আমার সবকিছু মনে থাকবে। অভি বলে, তোর কিছুই মনে থাকে না, তোর অ্যালজাইমার আছে। কখনো সন্তানরা তোমাকে খুন করবে, কখনো মায়ের কাছে মাফ চাও। ভালো করে শুনে রাখো, আমার মা আমার জন্মের সময় মারা গেছে, আমি কখনো ভুলিনি, কিন্তু তুমি ভুলে গেছো। তখনই ইন্দু আর ব্রিজ সেখানে আসে। অভি বলে, নিজের মৃত স্ত্রীর সাথে কেউ কিভাবে কথা বলে? চন্দ্রপ্রতাপ রেগে বলে, নিজের মা সম্পর্কে এমন কথা বলতে তোর লজ্জা করে না? আমারই ভুল হয়েছে, ব্রিজকেই যুবরাজ ঘোষণা করা উচিত ছিল। অভি বলে, সে এত পারবেন না, কারণ ব্রিজ আপনার নাজায়েজ সন্তান। চন্দ্রপ্রতাপ রেগে অভির গালে এক চড় দিল। অভি বাবার দিকে তেড়ে আসে। ব্রিজ এসে তাকে থামায়। ইন্দু অভিকে বাইরে নিয়ে যাওয়ার সময় চন্দ্রপ্রতাপ ইন্দুকে বলে, ওকে পেলে পুষে বড় না করে নিজের বংশে একটা সন্তান দিতে, তাহলে অন্তত আমার সম্মান থাকতো। যোগী রেগে বলে, ইন্দু আমার ছেলের বউ, ওকে নিয়ে কোনো কথা বলবে না। বিক্রম ইন্দুকে নিয়ে চলে গেলে যোগী প্রতাপকে বলে, তুই অসুস্থ, কাল সকালে ডক্টর গুপ্তা আসবে, সব ঠিক হয়ে যাবে। চন্দ্রপ্রতাপ বলে, কাল সকালে আমি সবাইকে সত্য বলে দিব, শুধু আজকের রাতটা পার হোক। কিন্তু মনে হচ্ছে আজকের রাতটা এই মহলের সবার জন্য অনেক লম্বা হয়ে যাবে। সকাল হতেই কেউ একজন হলুদ শাড়িতে পেঁচানো একটা লাশ মহলের সুইমিং পুলে ফেলে দেয়। লাশটা চন্দ্রপ্রতাপের, তার শরীরটা হলুদ শাড়ি দিয়ে পেঁচানো, আর গলা দিয়ে তখনও রক্ত বের হচ্ছে। পরের দিন সকালে কাবিয়া এম্বার আর মার্লাকে মানে ইনভেস্টরদের মহল ঘুরে দেখাচ্ছে। ঠিক তখনই নেহা দৌড়ে কাবিয়ার কাছে আসে। নিহাকে কান্না করতে দেখে কাবিয়া জিজ্ঞেস করে, কি হয়েছে? নিহারিকা বলে, রাজা সাহেব পুলের মধ্যে। কথা শেষ করার আগেই কাবিয়া দৌড়ে পুলের কাছে যায়। ব্রিজ পুলে নেমে শোকে স্তব্ধ হয়ে চন্দ্রপ্রতাপের লাশ উঠায়। বাবার লাশ দেখে কাবিয়া সোজা হয়ে দাঁড়ানোর শক্তিটাই হারিয়ে ফেলে। নিজেকে কোন রকমের সামলে ডক্টর গুপ্তাকে কল করে বলে, বাবা সুইমিং পুলে ডুবে গেছে, আপনি তাড়াতাড়ি আসুন। অভির ঘুম ভাঙতে দেখে তার গায়ে লাল সিল্কের শাড়ি। শাড়ি সরাতেই শরীর আর পুরো বিছানায় রক্তের দাগ দেখে অভি ভয়ে খাট থেকে নেমে যায়। অভি দ্রুত তার ঘর থেকে বেরিয়ে তার বন্ধু যে ঘরে আছে সেই ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে দেয়। রক্তে মাখা জামা খুলে ওয়াশরুমে গেলে তখনই ইন্দু দৌড়ে অভির ঘরের দিকে এসে বলে, বাবা আর বেঁচে নেই। অভির ঘরে আসতেই রক্ত মাখা বিছানা দেখে সে হতবাক হয়ে যায়। বিছানায় এত রক্ত দেখে ইন্দু বলে, এটা তুমি কি করেছ? সাথে সাথেই ভাইকে বাঁচাতে ইন্দু বিছানার চাদর, জামা কাপড় আর চাকুটা খাট থেকে নামিয়ে কোনো কথা না বলেই ঘরের দরজা বন্ধ করে দেয়। রাজস্থানের মরুভূমির মাঝখান দিয়ে সাব ইন্সপেক্টর মান্নু গাড়ি নিয়ে যাচ্ছে। তখনই তাকে উপর মহল থেকে কল দিয়ে বলে, হায়ার অথরিটি না আসা পর্যন্ত চন্দ্রপ্রতাপের খুনের ব্যাপারটা চাপা রাখো। এদিকে ইন্দু জয়ের দাদির সাহায্যে রক্তমাখা চাদর আর জামা সবার চোখের আড়ালে জ্বালিয়ে দেয়। জ্বলতে থাকা আগুনের দিকে তাকিয়ে ইন্দু বলে, আপনি না থাকলে আমি এসব করতে পারতাম না। জয়ের দাদি বলে, শুধু একটাই অনুরোধ, সামনে যাই হোক না কেন জয়কে এসব থেকে দূরে রাখবেন। আমি জানি ওর মা বাবা মারা যাওয়ার পর থেকে আপনি ওর মা, তারপরে অনুরোধ করছি ওকে এসব থেকে দূরে রাখবেন। ইন্দু বলে, জয় যতটা আপনার ততটা আমারও। চন্দ্রপ্রতাপের লাশকে বিছানায় শুয়ে রাখা হয়েছে। পাশে যোগী আর ব্রিজ কান্না ভেজা চোখে সেদিকেই তাকিয়ে আছে। ডক্টর গুপ্তা লাশ দেখে বলে, জখম দেখে মনে হচ্ছে যে চাকু মেরেছে সে বাঁহাতি, পোস্টমর্টম তো করতেই হবে। তখনই কাবিয়া সেখানে এসে পোস্টমর্টমের কথা শুনে বেশ অবাক হয়ে যায়। যোগী বলে, তার গলায় শাড়ি পেঁচানো ছিল, শাড়ির নিচে গভীর জখম পাওয়া গেছে। কাবিয়া হলুদ রঙের শাড়িটা দেখতেই তার মনে পড়ে গতকাল ইন্দু ঠিক একই রকমের একটা শাড়ি পরেছিল। ডক্টর গুপ্তা বলে,
আমার মনে হয় চন্দ্রকে চাকু দিয়ে আঘাত করার কারণে মৃত্যু হয়েছে। আবার শাড়ি পেঁচিয়ে যাওয়ায় গলায় সেই দাগও আছে। পোস্টমর্টম ছাড়া এটা বলা অসম্ভব যে চাকু দিয়ে আঘাত করার কারণে মৃত্যু হয়েছে নাকি শাড়ির সাথে গলা পেঁচিয়ে। কিন্তু আপাতত দুইটাই মার্ডার ওয়েপন। কাভিয়া টেবিলে রাখা হলুদ শাড়ির দিকে এগিয়ে যায়। তখনই সে দেখে সেখানে জয়ের দাদিও দাঁড়িয়ে আছে। কাভিয়া হলুদ শাড়ি ধরতে চাইলে ডক্টর গুপ্তা আটকে বলে পুলিশ না আসা পর্যন্ত কেউ কোনো জিনিসে হাত দিবে না। মহলের অনেকে এগুলোকে ছুঁয়েছে, তাই আপনি অন্তত এটা করবেন না। মহলের উঠানে যোগী কাভিয়াকে বলে তার শেষ কথা এটাই ছিল যে আমার সন্তানরা আমাকে মেরে ফেলবে। তখনই পুলিশের গাড়ি মহলের ভেতরে ঢোকে। কাভিয়া বলে আপনার সত্যি মনে হয় যে আমাদের মধ্যে কেউ এসব করেছে? যোগী বলে একদম না, কিন্তু আমি জীবনে একটা জিনিস শিখেছি, নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করবে না, আর কাছের মানুষকে তো একদমই না। বলেই যোগী সেখান থেকে চলে যায়। মানু তার টিম নিয়ে কাভিয়ার কাছে আসলে কাভিয়া তাদেরকে ভেতরে নিয়ে যায়। মহলের সরাইখানায় বিক্রম গ্লাসে ড্রিঙ্কস ঢালছে আর ইন্দু চিন্তায় পায়চারি করছে। তখনই সেখানে অভি আসলে ইন্দু জিজ্ঞেস করে এতক্ষণ কোথায় ছিলে? অভি বলে অন্তিম সংস্কারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, ওরা বললো সাদা পড়তে হবে তাই সাদা পড়েছি। ইন্দু বিক্রমকে জিজ্ঞেস করে যোগী বলেছে বাবা কি ব্যাপারে যেন মায়ের থেকে ক্ষমা চাইতে চায়। বিক্রম বলে বাবা এই ব্যাপারে কিছুই বলেনি। অভি বলে সে আমাদের সবার জীবন নরক বানিয়ে রেখেছে। তখনই কাভিয়া সেখানে এসে বলে ব্রিজ গত 25 মিনিট ধরে অপেক্ষা করছে। ইন্দু বলে এখন এসব করার সময় না। কাভিয়া রেগে বলে তোমার কাছে ওকে বাঁচানোর সময় আছে, পার্টিতে এমএলএ হওয়ারও সময় আছে। বিক্রম ধমক দিয়ে বলে চুপ করো, কাভিয়া তোমার বড় বোন। কাভিয়া ইন্দুকে বলে অভি গতকালকে কি করেছে সেটা তুমি দেখোনি? ব্রিজ না থাকলে ও তো বাবাকে ঠিকই খুন করে ফেলতো। ইন্দু বলে তুমি কি ওর দিকে আঙ্গুল তুলছো? অভি বলে অবশ্য প্ল্যানটা ভালো, বড় বোন হয়ে ছোট ভাইয়ের উপর দোষ চাপিয়ে জেলে পাঠিয়ে দিবে। যতদিনে জেল থেকে বের হবো ততদিনে বোন সব সম্পত্তি নিয়ে গায়েব। কাভিয়া তার দিকে আঙ্গুল তুলে চুপ করতে বললে অভি তার হাত মুচড়ে ধরে। কাভিয়া উপায় না পেয়ে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ইন্দু আটকাতে চাইলে কাভিয়া রেগে বলে এটাই সমস্যা, অভি ভুল করে যায় আর তুমি ওকে বাঁচানোর চেষ্টা করো। তখন এই ব্রিজ সেখানে এসে কাভিয়াকে বলে ইন্সপেক্টর মানু ডাকছে। কাভিয়া চলে যাওয়ার সময় অভি ব্রিজকে বলে বাবা মারা গেছে, এখন আর তোমার এখানে কোনো কাজ নেই। বিক্রম ইন্দুকে বলে আমি আসছি, বলেই সে বেরিয়ে যায়। তখনই যোগীকে সেদিকে আসতে দেখে বলে শ্বশুর মশাই কোন ব্যাপারে ক্ষমা চাইতো? যোগী বলে যখন ব্যবসার কাজে ইনভেস্টরদের সাথে দেখা করো তখন এই গলার আওয়াজটা কোথায় থাকে? তখনই মানু পতারকে বলে ক্ষমা করবেন, কিন্তু এখন মহলের বাইরে কেউ যেতে পারবে না। যোগী রেগে বলে গলা নিচু করো, না হলে তোমার পুলিশের পোশাক আমি খুলে নিব। মানু বলে ক্ষমা করবেন, কিন্তু আপনি কাল সাসপেন্ড করলে সে আজই আমাকে সাসপেন্ড করে দিবে। যোগী বাধ্য হয়ে অ্যাসিস্ট্যান্ট রাওয়াতকে বলে কালকের সব মিটিং এই মহলেই হবে। অভি সুইমিং পুলের মাঝখানে বসে বাবার বলা কথাগুলো ভাবছে। অনেকক্ষণ ধরে অভিকে উঠতে না দেখে জেস ভয়ে পানিতে নামে। অভি উঠে আসে, জেস বলে তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। অভি বলে পুলের পানিতে ডুবে মরা বাবার কাজ, আমার না। পুলের বাইরে আসতেই যোগী অভিকে বলে তুমি এখন আর রাজপুত্র নেই, আমাদের রাজা হয়ে গেছো। এটা শুনে অভি বেশ খুশি হয়ে যায়। সে ঘরে ঢুকে রাজার বেশে বাইরে আসে। সবাই মাথা ঝুঁকে তাকে সম্মান জানায়। তখনই পাওনাদারদের কল আসলে অভি বেশ ভাব নিয়ে ফোন ধরে বলে আমি এখন রাজা হয়ে গেছি, চিন্তা নেই, টাকা তোমার অ্যাকাউন্টে চলে যাবে। এদিকে মানু ইনডোর গেমস রুমে জয়ের দাদিকে জিজ্ঞাসাবাদ করছে। তখনই অভি সেখানে এসে ইশারায় মানুকে ডাকলে মানু উপায় না পেয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অভি মানুকে নিয়ে মহলের বাইরে আসে। সবাই নতুন রাজার নামে জয়ধ্বনি দিচ্ছে। অভি হাত উঠিয়ে সবাইকে চুপ করিয়ে মানুকে বলে আমার বাবার শরীরে কোনো ছুরি চাকু চলবে না, কোনো পোস্টমর্টম হবে না। মানু বলে উপরের মহল থেকে অর্ডার এসেছে, আমার কিছুই করার নেই। অভির একই কথা যে পোস্টমর্টম হবে না। কাভিয়া নিহাকে বলে তুমি কি পণ্ডিতের সাথে কথা বলেছো? নিহারিকা বলে হ্যাঁ। কথা বলতে বলতে রিসিপশনের কাছে আসতে দেখে সবাই ভিড় করে আছে। কাভিয়া বলে মারলা আর অ্যাম্বার যেন এসব না দেখে, না হলে পুরো ডিলটাই নষ্ট হয়ে যাবে। তখনই কাভিয়ার ফোনে অ্যাকাউন্টেন্ট মুন্সির মেসেজে জানায় অভি এক নাইজেরিয়ানের অ্যাকাউন্টে 20 লাখ টাকা ট্রান্সফার করিয়েছে। তখনই অভির বন্ধু যে সেখানে এসে কাভিয়াকে বলে অভি অদ্ভুত আচরণ করছে। কাভিয়া বিরক্ত হয়ে বলে এটাই ওর স্বাভাবিক আচরণ, তুমি যদি ওকে ভালো না বাসো তাহলে এখনো সময় আছে, চলে যাও। বিকালে ইন্দু মহলের মাঠের মাঝখানে টেবিলে বসে আছে। বিক্রম এসে বলে তোমার বাবার খুন হয়েছে আর তোমার ভাই রাজা হওয়ার খুশিতে লাফাচ্ছে, ওকে কিছু বলার বদলে তুমি চুপ করে আছো। সবাই ভাববে ভাই বোন মিলে নিজের বাবাকে খুন করেছো। ইন্দু রেগে গেলে বিক্রম বলে এই রাগটা যদি তুমি তোমার ভাইকে দেখাতে তাহলে 3টা জীবন বেঁচে যাবে। এই কথা শুনে ইন্দু বেশ চিন্তায় পড়ে যায়। কবির ভিডিও কলে তার বসের সাথে কথা বলছে। বস বলে তুমি শুটিং করতে থাকো। কবির রেগে বলে ওদের রাজা মারা গেছে, সবাই পাগলের মতো হয়ে আছে আর আপনি আমাকে শুট করতে বলছেন। বস বলে ওটিটি প্ল্যাটফর্ম থেকে আরো 15 কোটি দিবে, তুমি শুটিং করতে থাকো। কবির ঠিক আছে বলে ল্যাপটপ বন্ধ করে দিলে কাভিয়া সেখানে এসে বলে তোমার ক্যামেরাম্যানরা এখনো শুট করেই যাচ্ছে, আমার বাবা মারা গেছে, এখনো তুমি কন্টেন্ট বানানোর চিন্তায় আছো। কাবির রেগে বলে ওদের কাজই এটা। কাভিয়া ছলো ছলো চোখে আর কিছু না বলেই সেখান থেকে চলে
যেতে গেলে কবির বলে আমি ওদের এখনই মানা করে দিচ্ছি, সরি। কাভিয়া কাঁদতে কাঁদতে বলে একসময় আমার পরিবারে কত ভালোবাসা ছিল, এখন সবাই কেমন যেন বিষাক্ত হয়ে গেছে। অভি পাগলের মতো বাবার রুমে কিছু একটা খুঁজছে, তখনই এক কনস্টেবল আসলে অভি ধমক দিয়ে তাকে বের করে দেয়। অভি অ্যাকাউন্টেন্টকে কল করে বারবার জিজ্ঞেস করে আপনার চাকরি থাকবে না, আপনি বলুন ওটা কোথায় আর কোড কি। হঠাৎ অভি বাবার বড় ছবিটার কাছে গিয়ে ছবিটা সরাতেই লকার খুঁজে পায়। অভি অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞেস করে কোড কি। পেছন থেকে ইন্দু বলে কোনটার কোড? আর তুমি ইন্সপেক্টর মানুকে বাবার পোস্টমর্টম করতে মানা করেছো কেন? অভি বলে রাধাদের শরীরে সরকারি চাকু আর সুই চালানো যায় না। ইন্দু বলে তুমি কেন নিজেকে বিপদে ফেলছো? সবাই ভাবছে তুমি বাবাকে খুন করেছো। অভি বলে কে কি ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না। তখনই কাভিয়া সেখানে এসে ইন্দুকে বলে আমাকে অ্যাকাউন্টেন্ট কল করেছিল, অভি বাবার লকার খোলার চেষ্টা করছে। অভি বলে আমি এখন রাজা, এই টাকা আমার। কাভিয়া ইন্দুকে ফোনে ব্যাংকের মেসেজ দেখিয়ে বলে অভি হোটেলের অ্যাকাউন্ট থেকে 20 লাখ টাকা নাইজেরিয়ার এক ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। এ কথা শুনে অভি রেগে অ্যাকাউন্টেন্টকে কল দিয়ে বলে আজ থেকে ব্যাংকে জানিয়ে দিন ব্যাংকের সকল প্রকার ওটিপি আর মেসেজ রাজা অভিমন্যুর নম্বরে আসবে, কোনো ফালতু মানুষের নম্বরে যেন মেসেজ না পাঠায়। ইন্দুর হঠাৎ কি মনে পড়তেই লকারের লক বাটন চাপে আর সাথে সাথেই লকার খুলে যায়। অভি তো দৌড় দিয়ে হুইল বের করে। ইন্দু বলে বাবা বহু বছর আগে পাসওয়ার্ড বলেছিল, সেটা ট্রাই করতেই খুলে গেল। অভি দ্রুত হুইল পরে বলে বাহ, ওই ব্রিজকে কিছুই দিয়ে যায়নি, যাক মরার পর আমাদের বাবার বুদ্ধি তো হয়েছে। কাভিয়া হুইল পরে বলে এই হুইল 14 বছর আগে করা হয়েছে, এরপরে বাবা নিশ্চয়ই তার মন বদলে ফেলেছিল। অভি রেগে বলে তুই না একটু চুপ থাক। ইন্দুর কানে এসব কথাই যাচ্ছে না, কারণ সে তাদের বাবার সাথে 3 ভাই বোনের ছোটবেলার ছবি দেখছে। কাভিয়া অভি সেই ছবি দেখতেই তাদেরও বেশ খারাপ লাগে। কাভিয়ার হঠাৎ কি মনে হতেই বলে তোমাদের মধ্যে কেউ যদি বাবার খুনের সাথে জড়িত থাকো আমি কিন্তু তাকে মোটেও সাপোর্ট করব না, বলেই দেয় হাঁটা। ইন্দু অভিকে বলে বাবার পোস্টমর্টম করার পারমিশন কি দিবি? অভি বলে যার যা খুশি ভাবুক, আমি তবুও পোস্টমর্টম হতে দিব না। জেস ব্যাগ গোছাতে গোছাতে তার ভাই টরকে বলে এরা আসলেই আজব এক পরিবার, বড় বোনকে ছোট ভাই মা বলে ডাকে, এমনকি সে নিজেকে পুলে চুবিয়ে মারার চেষ্টাও করেছিল। তোর কি সত্যি মনে হয় ওর বাবার মৃত্যুতে অভির হাত নেই? আমাদের এই মুহূর্তে এসব ছেড়ে যাওয়া উচিত। টর বলে পুলিশ পুরো মহল সিল করে দিয়েছে, তাই আর বের হওয়া সম্ভব না। ইন্দু সন্দেহের চোখে অভির দিকে তাকিয়ে বলে সত্যি করে বলো তো তুমি বাবাকে, মানে আমি সকালে তোমার চাদরে অনেক রক্ত দেখেছি, সেই চাদর আমি জ্বালিয়ে দিয়েছি আর পুলিশ কিছু জানতে পারবে না, তবে সত্যিটা কি? অভি বলে এই লোকটা সারা জীবন আমাদের 3 ভাই বোনকে ঘৃণার নজরে দেখেছে। বাবার ভালোবাসা কি হয় তা আমি কোনোদিনও বুঝিনি, সারা জীবন তার ভালোবাসা পাওয়ার জন্য কি না করেছি, অথচ এই লোক আমাকে ছেলে মানাতো দূর, ভালোবেসে কোনোদিন আমার দিকে তাকায়নি। আমার বদলে ওই ব্রিজকে তার ছেলে বানিয়ে আমার চোখের সামনে ঘুরেছে আর সবসময় আমাকে এটাই মনে করিয়েছে যে আমি আমার মাকে মেরেছি। মা যদি আমাকে জন্ম দেওয়ার সময় মারা যায় তাতে কি আমার দোষ? বলেই মেঝেতে হাঁটু গেড়ে বসে কান্না করতে থাকে। কাল যেন কেন মনে হলো আমি যদি মারা যাই তাহলে বাবা আমাকে অন্তত একবার ছেলে বলে তো ডাকবে, তাই হাত কাটি। বিছানায় সেই রক্তই ছিল। অভি অসহায়ের মতো কান্না করতে করতে বলে এই কাজটাও আমি ঠিক মতো করতে পারলাম না, আমি আসলেই ব্যর্থ। ইন্দু অভিকে বুকে টেনে মায়ের মতো গান গেয়ে ঘুম পাড়াতে থাকে, যেমনটা ছোটবেলায় শোনাতো। বিধ্বস্ত অভি বাড়ি আসলে তার মামাতো ভাই বলে আমি বাবাকে বলে এই মহলে ইনভেস্টমেন্ট করব, এই মহলে দায় শোধ করে দিব। তুই কাভিয়াকে বল যারা হোটেল ব্যবসা করতে এসেছে তাদেরকে চলে যেতে। অভি রাজি হবে কি উল্টা রেগে বলে আমার বাবা মারা গেছে, তাই এইসব কথা বলার আগে একটু ভেবে কথা বলিস। আর শোন, টাকা থাকলেই রাজা হওয়া যায় না, রাজাদের চাল চলন রক্তে মিশে থাকে, সেটা টাকা দিয়ে কিনা যায় না, আর এসব তোর মতো ফকিরনি কোনোদিনও বুঝবে না, বলেই রেগে বের হয়ে যায়। ফলে তখন 2 বোন বাবার শেষকৃত্যের প্রস্তুতিতে ব্যস্ত। ব্রিজ পরম যত্নে বাবাকে গোসল করিয়ে দিচ্ছে। রাজ পরিবারের এই শোককে বাড়াতে আসে সিবিআই অফিসার রামটেককে দিল্লি থেকে সরকারিভাবে তদন্তের জন্য পাঠানো হয়েছে। আসলে এখানকার মূল উদ্দেশ্য হলো এই এস্টেটের সরকারকে নামানো। রামটেক এসেই ফাইল দেখে বলে সাসপেক্ট লিস্ট তো বেশ মজবুত, কিন্তু সাসপেক্টের তথ্য বলতে এখানে কিছুই নেই। আর অটোপসি রিপোর্ট কোথায়? মানু বলে রাজ পরিবার থেকে পোস্টমর্টম করতে মানা করেছে, ভেতরে এখন
শেষকৃত্যের প্রস্তুতি চলছে। রামটেক বলে মহলে যখন খুন হয়েছে পোস্টমর্টম তো তখন হবেই। ডক্টর গুপ্তা তার প্রাইমারি রিপোর্টে লিখেছে খুনি বাম হাত ব্যবহার করে। মানু বলে রাজার ছেলে মেয়ে সবাই তো ডান হাতি, তাহলে? রামটেক বলে কিছু মানুষ আছে যারা ডান আর বাম হাত দুটোই সমানে ব্যবহার করতে পারে। এখন আমাদের খুঁজে বের করতে হবে যে রাজার রহস্য ঘেরা পরিবারে কে সবচেয়ে বেশি রহস্যময়। দেখা যায় ইন্দু তখন পরম যত্নে জয়ের চুল আঁচড়ে দিচ্ছে, তবে সেটা বাম হাত দিয়ে। তার মানে কি ইন্দুই সেই খুনি? রাজার লাশ হলে কাচের বাক্সের মধ্যে রাখা হয়েছে। ব্রিজ কান্না করতে করতে রায় সিং মহলের পতাকা অর্ধেক নামিয়ে রাখে। হল ভর্তি লোকের মাঝে হঠাৎ রামটেক তার টিম নিয়ে আসলে অভি তেড়ে গিয়ে বলেছিলাম না বকশিস পাঠিয়ে দিব, যান গিয়ে বাইরে দাঁড়ান। রামটেক শয়তানি হাসি দিয়ে বলে বকশিস তো আমি কেবল সরকারের থেকেই নেই, আর লাশের পোস্টমর্টম সেটা তো হবেই। অভি রেগে বলে প্রথমত আমাকে রাজা বলে সম্মান করেন, আর এই পোস্টমর্টম কথা শেষ করার আগেই রামটেক কাউকে তোয়াক্কা না করেই মানুকে বলে যাও গিয়ে লাশ নিয়ে আসো। রাজ পরিবারের 3 সন্তান হতবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ এত মানুষের মাঝে পুলিশকে আটকালে সেটা নিয়ে আরো বেশি সমস্যা হবে। রামটেক সবার প্রথমে রাজার বড় ছেলে ব্রিজের বয়ান নেয়। রামটেক বলে আপনার কথা অনুযায়ী আপনার বাবার অ্যালজাইমার মানে ভুলে যাওয়ার রোগ ছিল। সে মাঝে মাঝেই বলতো তার সন্তানরা তাকে মারতে চায়। তার সন্তানরা এই হোটেল লিজ দিতে চাইতো, তো কেউ হোটেল বানাতে চাইতো, কিন্তু রাজা তাদের সবার বিরুদ্ধে ছিল। এইসব জানার পরও আপনার এটা মনে হচ্ছে যে আপনার 3 ভাই বোন নির্দোষ? বাহ, আপনি দেখি সিরিয়ালের নায়িকাদের মতো কথা বলছেন, যে শত খারাপ হওয়া সত্ত্বেও ভিলেনকে বারবার সুযোগ দিতেই থাকে। যাই হোক, আপনার এই ভাই বোনের মধ্যে বামহাতিকে? ব্রিজ অবাক হয়ে বলে কেউ না। কেন? রামটেক বলে কেনর উত্তর না হয় পরে দিব, তবে এটাকে জানেন আপনার রানিসা মানে ইন্দ্রাণী অ্যাম্বিডেস্টার মানে 2 হাত সমানে ব্যবহার করতে পারে। আপনি কি তা জানেন না? অবৈধ রাজকুমার। ব্রিজ রেগে তাকালে রামটেক বলে আহা, এসব তো আমি বলিনি, ভিডিওতে দেখলাম আপনার ছোট রাজকুমার বলল। তা এটা কি জানেন যে রাজার উইলে আপনার নাম আদেও আছে কিনা? ব্রিজ রাগে ফুসতে ফুসতে সেখান থেকে চলে যায়। এদিকে বাড়ির সামনে ইন্দু অস্থির হয়ে পায়চারি করতে করতে বলে প্রথমে বাবার পোস্টমর্টম করতে নিয়ে গেল, আর এখন আমাদের ফোন নিয়ে আটকে রেখেছে। অভি তখনও রিসিপশনিস্ট নিহারিকার সাথে ফ্লার্টিং এ ব্যস্ত দেখে কাভিয়া রেগে বাইরে এসে দাঁড়ায়। হঠাৎ তার ছোটবেলার কথা মনে পড়ে। সে আর ব্রিজ মিলে কয়টা বিড়াল ছানাকে দুধ খেতে দিয়েছিল। অভি আচমকা এসে সেই দুধের বাটি লাথি দিয়ে ফেলে দিলে কাভিয়া অভির উপর চিৎকার করতে থাকে। অভি কান্না শুরু করলে ইন্দু এসে অভিকে বকাবাদ দিয়ে উল্টা কাভিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে ও আমাদের ছোট ভাই, তুমি ওর সাপোর্ট নিবে তা না ওকে উল্টা মারছো। কাভিয়া রেগে বলে একদিন অভি এই বিড়ালদের মতোই আপনাকে যখন মহল থেকে বের করবে তখন বুঝবেন অভি আসলে কি। বলেই রেগে ব্রিজের সাথে চলে যায়। মানে কাভিয়া ছোটবেলা থেকেই অভিকে সহ্য করতে পারে না, আর ইন্দুর এই অতিরিক্ত ভালোবাসার কারণে অভি এতটা অভদ্র হয়েছে। বীর হঠাৎ এসে বলে বাবাকে বলে আমি এই মহলের সব লোন শোধ করে দিব, তোমার যেভাবে খুশি চালাও, আমি আর বাবা কিছুই বলবো না, কিন্তু এই হোটেল পরিবারের বাইরের কারো হাতে যাবে না। কাভিয়া রেগে বলে এটা কোনো হোটেল না, আমাদের মহল। বলেই রেগে চলে যায়। কবির হঠাৎ এসে কাভিয়াকে বলে চল তুই আমি এই বিরক্তিকর মহল ছেড়ে মুম্বাইতে ছোট একটা বাসা বানিয়ে থাকি। কাভিয়া হেসে বলে আমার তো দিকে নিয়ে চিন্তা হচ্ছে, দি 2 হাত দিয়ে সমানে কাজ করতে পারে, তাই তাকে খুনি বলছে। কবির বলে তোমার দিয়ের শ্বশুর এই স্টেটের সিএম, তাকে ধরা এত সহজ না, কিন্তু আমি তো তোমাকে নিয়ে চিন্তায় আছি। কাভিয়া বলে আমি তো কিছু করিনি, তাহলে চিন্তা কিসের? কবির বলে ইন্দু দিদি নিজেকে আর অভিকে যে কোনো মূল্যে বাঁচাবে, ফেসে যাবে তুমি, তখন তোমাকে কে বাঁচাবে? আর এই পুলিশ তো যে কোনো একজনকে খুনি বানিয়ে কেস ক্লোজের জন্য ওত পেতে আছে। কাভিয়া এবার বেশ চিন্তায় পড়ে যায়। রামটেক জিজ্ঞাসাবাদের জন্য যোগীকে ডাকে। যোগী তো স্টেটের সিএম, তার মুখ থেকে কথা বের করা কি আর এত সহজ? যোগী রামটেকের কার্যকলাপে বেশ ক্ষুব্ধ, কারণ সে রাজাদের সম্মান না দেখিয়ে আসল তদন্তে নেমেছে। তাই রেগে বলে শোনো, সরকারি কর্মকর্তার বিশ্বস্ততা সবসময় সরকারের প্রতি থাকা উচিত। যেই মন্ত্রীর আদেশে এখানে এসেছো সে হয়তো কয় বছর পর থাকবে না, কিন্তু তুমি তো থাকবে, তখন তোমাকে বাঁচাতে কে আসবে? রামটেক শয়তানি এক হাসি দেয়। তখনই একজন লাশের গলায় পেঁচানো শাড়ি আনলে শাড়ি দেখে যোগী বেশ ঘাবড়ে যায়। রামটেক বলে সেটা না হয় পরে দেখা যাবে, আপনার স্ত্রীর পুলিশকে তো গোলাম বানিয়ে রেখেছেন,
দিয়েছেন, তাই আমাকে আমার কাজ তো করতেই হবে। এখন আপনি আসেন। যোগী রেগে চলে যায়। রাজ পরিবারের সবাই ছাদে দুপুরের খাবার খেতে বসেছে। চাচা বেশ বিরক্ত হয়ে বলে, এই ঝামেলা আর কতদিন চলবে? কাবিয়া কিছু বলতেই যাবে তার আগেই অভি বলে, ঝামেলা থাকুক বা না থাকুক আপনি এই মহল কিনতে পারবেন না, বুঝেছেন? তাও এই রামটেকে কি বলে দিব যে আপনি বাবার কাছে কতবার এই মহল চেয়েছেন? এইসব জানলে পুলিশ অবশ্য আপনাকে ছাড়বে না। চাচা আর তার ছেলে বীর রেগে উঠে গেলে ইন্দু অভির হয়ে তাদের কাছে ক্ষমা চায়। বীর বলে, ছোটবেলায় ওকে একটা চড় দিলে হয়তো আজ ও এমন সাইকো হতো না, বলেই বাবাকে নিয়ে চলে যায়। অভি চিৎকার করে বলে, আহা, ভালো করে খেয়ে যেতেন, না হলে তো জেলে আর এমন খাবার পাবেন না। রামটেক এসে এই পরিবারের এমন ড্রামা দেখে কবিরকে বলে, এখানে তো ফটোগ্রাফির কাজ করো, যাও গিয়ে সিসিটিভির সব ফুটেজ এক করে পেন ড্রাইভে দাও। রানিসা মানে ইন্দুকে উদ্দেশ্য করে বলে, ইন্টারোগেশনের জন্য ডাকলাম আর আপনারা লাঞ্চে চলে আসলেন। ঠিক 4টায় জিজ্ঞাসাবাদের রুমে চলে আসবেন। রামটেকের এসব কথায় বিরক্ত হয়ে যোগী উঠে হাঁটা দিলে তার পিছু পিছু বিক্রমও আসে। যোগী গাড়িতে উঠতে গেলে মানু বলে, উপর থেকে অর্ডার আছে, এখান থেকে কেউ বের হতে পারবে না। যোগী বলে, আমি এই স্টেটের সিএম, এভাবে বসে থাকলে স্টেট চলবে না। বলেই গাড়িতে উঠলে বিক্রম বলে, আপনার বন্ধু মারা গেছে আর আপনার ছেলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে, এখন আপনার পরিবারের সাথে থাকা উচিত। যোগী বলে, সারা জীবন তো দায়িত্ব নেওয়ার জন্য উন্মুখ হয়েছিলে, আজ দিলাম তোকে দায়িত্ব, এখানে কি কি হচ্ছে প্রতিটা সেকেন্ডে আমাকে জানাবি। বলেই গাড়ি নিয়ে বেরিয়ে যায়। রামটেক ইন্দুর জন্য অপেক্ষা করতে করতে সেই রাতের ভিডিও দেখছে, যেখানে ইন্দু দৌড়ে কোথা থেকে আসছে। হঠাৎ তার সামনে ক্যামেরাম্যান চলে আসলে সে খুব রেগে যায়। রামটেক ভুবনকে বলে, দুইটা ভিডিও পাশাপাশি চালাও। ভিডিও একসাথে চললে কি যেন দেখে বিজয়ের হাসি হাসতে থাকে। কিছুক্ষণ পর ইন্দু আসলে রামটেক বলে, এই শাড়ি রাজার গলায় পেঁচানো ছিল, আর সেদিন ওই অনুষ্ঠানে একমাত্র আপনি হলুদ রঙের শাড়ি পরেছিলেন, তাহলে কি? কথা শেষ হওয়ার আগে ইন্দু বলে, এটা আমার শাড়ি না। আচ্ছা, মানলাম এটা হয়তো আমার কোনো ভুল, তা আপনার কল রেকর্ডের বিষয়ে কি বলবেন? কল রেকর্ডের কথা শুনতেই ইন্দু ঘাবড়ে বলে, আমার কল রেকর্ড বের করার পারমিশন আপনাকে কে দিল? রামটেক বলে, বা আপনার পুরো পরিবার রাজনীতি করে, অথচ আপনারা সংবিধান জানেন না। যাই হোক, কল রেকর্ড অনুযায়ী সেদিন আপনার বোন, আপনার স্বামী সবাই আপনাকে অনেকবার কল দিয়েছিল, আপনি আসলে কোথায় ছিলেন? ইন্দু বলে, আমরা পার্টিতেই ছিলাম, কিন্তু আমার ফোন সাইলেন্ট ছিল। রামটেক অবাক হয়ে বলে, আমরা? তা ফোন সাইলেন্ট থাকলে কাবিয়ার কল ধরতে পারলেন, অথচ তার 2 মিনিট আগে আপনার স্বামী কল দিল, সেটা দেখেননি কেন? ইন্দু বলে, কাবিয়া যখন কল দিয়েছিল তখন ফোনের দিকে আমার নজর পড়ে, কাবিয়া জানায় বাবা অসুস্থ। রামটেক বলে, এটা আপনার 2 নাম্বার মিথ্যা। ছেলে যদি বাবাকে মারার হুমকি দেয় তাহলে সেটাকে বাবার অসুস্থতা বলে না। সেদিন আপনার বাবা আর ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল, তাই না? ইন্দু এবার বেশ ঘাবড়ে যায়। রামটেক শয়তানি হাসি দিয়ে বলে, সত্যি করে বলেন, সেদিন আপনি পার্টি থেকে 31 মিনিটের জন্য গায়েব হয়ে কোথায় গিয়েছিলেন? আর কোনো মিথ্যা বলবেন তার আগে এই ভিডিওটা দেখেন। বলেই সেদিন অনুষ্ঠান শুরুর সময়ের ভিডিও আর ইন্দু দৌড়ে আসা ভিডিও দেখিয়ে বলে, হঠাৎ আপনার শাড়ি বদলে গেল কিভাবে? এর কোনো উত্তর আছে? ইন্দুর মনে পড়ে সেই রাতের কথা, যখন সে সবার থেকে লুকিয়ে অভয়ের সাথে দেখা করতে গিয়েছিল। কাবিয়া কল দিয়ে অভির কথা বলতেই সে তাড়াহুড়ায় বের হতে গেলে তার শাড়ি দরজার কাটায় লেগে ছিঁড়ে যায়। অভয় রেগে বলে, এভাবে লুকিয়ে আর কতদিন? তোর স্বামীকে ছেড়ে দিলেই তো হয়। ইন্দু রেগে বলে, আমি বিক্রমকে ভালোবাসি, তুমি শুধুই আমার গোলাম, তাই আমাকে রানিসা বলে ডাকবে। বলেই ছেঁড়া শাড়ি তার মুখের উপরে ছুঁড়ে মারে। রামটেক বলে, টেবিলে রাখা এই শাড়িতে তো আমি কোথাও কোনো ছেঁড়া দেখিনি। ইন্দু কাপা কাপা গলায় বলে, এটা আমার শাড়ি না। রামটেক জিজ্ঞেস করে, তাহলে শাড়ি বদলে গেল কিভাবে? ইন্দু কাপা গলায় বলে, আসলে সেদিন এক কাটায় লেগে শাড়ি ছিঁড়ে গিয়েছিল, তাই আমি শাড়ি বদলাতে গিয়েছিলাম। রামটেক বলে, ঠিক আছে, সেই ছেঁড়া শাড়ি এখানে এনে দেখান, তাহলে আমি বিশ্বাস করে নিব। ইন্দু তবুও বসে থাকলে রামটেক বলে, ও এখন আরেকটা মিথ্যা বলবেন যে শাড়ি কোথায় জানেন না বা হারিয়ে গেছে? এখনই গিয়ে শাড়ি আনেন। আর কোনো উপায় না পেয়ে ইন্দু শাড়ি আনতে বের হয়। বাইরে ব্রিজ বেশ চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। ইন্দু চোখে মুখে চিন্তার ছাপ দেখে রেগে রামটেকের দিকে তাকায়। ইন্দু দৌড়ে অভয়ের রুমে গিয়ে সব তন্ন তন্ন করে খুঁজেও শাড়ি পায় না। ডাস্টবিনে গিয়ে খুঁজে সেখানেও পায় না। হতাশ হয়ে রুমে আসলে দাইমা আলমারিতে সেই শাড়ি খুঁজতে থাকে। ইন্দু কান্না করতে করতে বলে, অমন শাড়ি একটাই আছে, বিক্রমের বাবা আমাকে বিয়েতে বানিয়ে দিয়েছিল, সব শেষ হয়ে গেছে। তখনই কনস্টেবল এসে ইন্দুকে ডেকে নিয়ে গেলে রামটেক রেগে বলে, পারলেন না তো, এখন সোজা থানায় চলেন। ইন্দু মাথা নিচু করে বসে থাকে। হঠাৎ ব্রিজ জোর করে সেখানে এসে শাড়িটা রামটেকের মুখের উপরে ছুঁড়ে মারে। রামটেক শাড়ি দেখে হতবাক হয়ে তাকিয়ে থাকে। আসলে সেই রাতে ব্রিজ উপর থেকে সব দেখেছিল। ইন্দু শাড়িটা ছুঁড়ে চলে গেলে অভয়ও চলে যায়। ব্রিজ তখন শাড়িটা তার কাছে রাখে। রামটেক বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, বলেন
শাড়িটা কিভাবে ছিল। ইন্দু গলা উঁচু করে বলে, ক্যাকটাস গাছ নিশ্চয়ই চেনেন, তাতে লেগে ছিঁড়ে গিয়েছে, আর শাড়ি পরতে পুরো 21 মিনিট সময় লাগে। বিশ্বাস না হলে আপনার টিমকে বলেন আপনাকে শাড়ি পরিয়ে সময় মেপে দেখতে। বলেই রেগে বের হয়ে যায়। রামটেক বলে, কবিরকে কল করে সব ফুটেজ নিয়ে আবার ফুটেজগুলো প্লে করো। ইন্দু কোনো মতে বাইরে এসে জোরে জোরে নিঃশ্বাস নেয়। আর একটু হলেই তার মান সম্মান একদম শেষ হয়ে যেত। ব্রিজ আসতেই তার সামনে হাত জোর করে পা ধরে শুকরিয়া জানাতে গেলেই ব্রিজ বলে, কি করছেন রানিসা, আপনি আমার বোন, আপনার সম্মান আমার সম্মান, বলেই বুকে টেনে নেয়। বোনের চোখে পানি দেখে ব্রিজ আর নিজেকে আটকে রাখতে পারে না। ইন্দু মাথা নিচু করে কান্না করতে করতে চলে গেলে ব্রিজের চোখ ছলছল করে ওঠে। রাতে কবির রেগে তার টিমকে বলে, পুলিশ আবার সব হার্ড ড্রাইভ চেয়েছে, টাইম ল্যাপসের যত এসডি কার্ড আছে সব আমাকে দাও, সবগুলোর ব্যাকআপ নিয়ে নিব। এদিকে রামটেক মানুকে বলে, হোম মিনিস্টার আভাস সিং ইন্দ্রাণীকে অ্যারেস্ট করতে বলেছে, কারণ সিএম যোগীর ছেলের স্ত্রী জেলে গেলে যোগীকে আর এবার কেউ ভোট দিবে না। মানু বলে, এটা তো অন্যায়। রামটেক শয়তানের মতো এক হাসি দেয়। ফুটেজের ব্যাকআপ নেওয়ার সময় কিছু একটা দেখে কবির হতবাক হয়ে যায়। তখনই সেই গভীর রাতে সবার ঘুম ভাঙিয়ে তার রুমে আনে। অভি বিরক্ত হয়ে বলে, এত রাতে মুভি দেখার কোনো শখ নেই। কবির বলে, তোর বাবার খুনের ভিডিও তো দেখবি তাই না, বলে ভিডিও প্লে করলে সবাই হতবম্ব হয়ে একে অপরের দিকে তাকায়। সবার চেহারায় চিন্তার ছাপ। এটা কিভাবে সম্ভব? বিক্রম বলে, ভিডিওটা আবার চালু করো। অভি বিরক্ত হয়ে বলে, এক ভিডিও বারবার দেখলে সত্য বদলাবে না। কবির ভিডিও চালু করে দেখা যায় চন্দ্রপ্রতাপ মধুর মূর্তির সামনে দাঁড়িয়ে বলছে, আমি কাল সবাইকে সব সত্য বলে দিব, এই সত্য সবাই জেনে যাবে। যোগী এসে প্রতাপকে বুঝিয়ে বলে, পাগলের মতো কথা বলিস না, মাথা ঠান্ডা কর। প্রতাপ প্রচুর রেগে বলে, জেল খাটতে হলে খাটবো, তবুও সত্যি বলবো। যোগী বোঝানোর চেষ্টা করলে প্রতাপ রেগে তাকে ধাক্কা দেয়। যোগী রেগে তাকে দেওয়ালের সাথে চেপে ধরে বলে, তুই সত্য বললে তোর জন্য আমাকেও জেলে যেতে হবে, আমার মান সম্মান যশ খ্যাতি সব নষ্ট হয়ে যাবে। প্রতাপ কোনো কথা না শুনে উল্টা যোগীকে মারা শুরু করে। যোগীও রেগে চান্দুকে মারতে থাকে। না পেরে যোগী তার পাগড়ির কাপড় খুলে প্রতাপের গলায় পেঁচিয়ে পিলারের সাথে জোরে বাড়ি মারে। এত জোরে আঘাতে প্রতাপের মাথা ঘুরে উঠলেও সে হার মানে না। এক ঘুষি দিয়ে যোগীকে ফেলে দেয়। নিজেকে বাঁচাতে যোগী তার কোমরে বাঁধা চাকু হাতে নিয়ে উঠেই প্রতাপের কানে নিচে ঢুকিয়ে মোচড় দেয়। সাথে সাথেই ফিনকে দিয়ে রক্ত পড়ে। প্রতাপ নিজেকে বাঁচাতে মূর্তিকে জাপটে ধরলে সেই মূর্তি নিয়ে সুইমিং পুলে পড়ে যায়। যোগী তার পাগড়ির ওড়না নেওয়ার চেষ্টা করলেও মূর্তিতে ওড়না আটকানোর কারণে আর নিতে পারে না, তাই সুইমিং পুলের পানিতেই রক্তাক্ত হাত ধুয়ে নেয়। বিক্রম তার চোখকে বিশ্বাসই করতে পারে না। ইন্দ্রাণী বিক্রমকে শান্ত করার চেষ্টা করলে বিক্রম কবিরকে জিজ্ঞেস করে, এই ভিডিও সম্পর্কে আর কে কে জানে, এসডি কার্ডটা আমাকে দাও। কবির কাবিয়ার ইশারায় মেমোরি কার্ড খুলে বিক্রমকে দিলে বিক্রম জিজ্ঞেস করে, এর আর কোনো কপি আছে? কবির বলে, আমার কাছে সবকিছুর ব্যাকআপ থাকে। বিক্রম বলে, সব ব্যাকআপ ডিলিট করে দিবে। বলে মেমোরি কার্ড নিয়ে যেতে গেলে অভি রেগে বলে, তোর বাবা একটা রাজাকে মেরেছে, এখন কি করব না করব তার সিদ্ধান্ত নিবে আর একটা রাজা, মানে আমি। বিক্রম জিজ্ঞেস করে, কে রাজা? তুই। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেলে ইন্দ্রাণী তাদেরকে আটকায়। ইন্দ্রাণী এই পাগলামো আর সহ্য করতে না পেরে জোরে এক চিৎকার করে বলে, সবাই চুপ করো, এখানে কি শান্তিতে কথাও বলা যাবে না? কাবিয়া বলে, এখানে কি পার্টি চলছে যে শান্তিতে কথা বলবে? আমাদের কাছে প্রমাণ আছে, আমরা জানি যোগী খুন করেছে, আমি পুলিশকে কল দিচ্ছি। অভি রেগে বলে, তোমাদের যা খুশি করো, কিন্তু রাজার কাজ তো রাজাই করবে। বলেই বের হয়ে গেলে ইন্দু, বিক্রম, কাবিয়া অভির পেছনে দৌড়ায়। এইসবের মধ্যে বিক্রমের হাত থেকে মেমোরি কার্ড পড়ে গেলেও সেটা সে খেয়াল করে না। অভি চন্দ্রের রুমে এসে লকার থেকে বন্দুক নিয়ে মহলে এসে সিকিউরিটি তোয়াক্কা না করেই গাড়ি নিয়ে বের হয়। অভির পিছু করতে বিক্রমও আর এক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মানুষ বেচারার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ কাউকে থামাতে পারলো না। কনস্টেবল এই ঘটনার কথা বললে রামটেক বলে, মধ্যরাতের মধ্যে যদি ওই দুজনকে সামনে হাজির করতে না পারো তাহলে তোমাদের তিনজনকে কাশ্মীরে ট্রান্সফার করে দিব। এদিকে মরুভূমির মধ্যে অভি আর বিক্রম ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। এক পর্যায়ে বিক্রম গাড়ি অভির গাড়ির সামনে দাঁড় করালে অভিকে বাধ্য হয়ে দাঁড়াতে হয়। গাড়ি থেকে নেমেই অভি বন্দুক তাক করতে গেলে বিক্রম এসে বন্দুক কেড়ে নিয়ে অভির মাথায় মারলে অভি নিচে পড়ে যায়। বিক্রম বলে, তুমি এত বোকা কেন? আমার বাবাকে নিয়ে আমার বিন্দু মাত্র চিন্তা নেই, কিন্তু তোমার কিছু হয়ে গেলে ইন্দুর কি হবে? সাথে সাথেই অভি শান্ত হয়ে বলে, তোমার বাবাকে তো জেলে যেতেই হবে, আমাকে আবার বোকা বানাতে পারবে না। বিক্রম অবাক হয়ে জিজ্ঞেস করে, আবার মানে কি? আসলে সেদিন প্রতাপকে মারার পর যোগী অভিকে বলে, তুমি তো রাজা, আর রাজাদের ভাবসাব একদম আলাদা হয়। নতুন রাজা যদি পুরনো রাজার পোস্টমর্টম 2 পয়সার সরকারি চাকরকে দিয়ে করায় তাহলে কি সম্মান থাকবে? ওই সরকারি চাকরদের রাজার গায়ে হাত দিতে দিও না। এই কথা শুনেই অভি পোস্টমর্টম করতে মানা করে, আর সে পুলিশের নজরে প্রাইম সাসপেক্ট হয়ে যায়।
বিক্রম চুপ করে দাঁড়িয়ে থাকে। কাভিয়া ইন্দুকে সান্ত্বনা দিচ্ছে। জয়ের দাদি এসে বলে, চিন্তা করো না, পুরুষ মানুষের কিছুই হবে না। এই মহলের সমস্ত পাপের জন্য ওই পুরুষগুলোই দায়ী। তোমাদের মায়ের কারণেই সিএম যোগী রাজাকে মেরেছে। ইন্দু আর কাভিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, মায়ের জন্য? ওভিকে যোগীর মহলে নিয়ে গেলে যোগী জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিলে? ওভি রেগে বলে, আমাদের কাছে প্রমাণ আছে। যোগী জিজ্ঞেস করে, অর্জুনকে চেনো? ওভি অবাক হয়ে তাকিয়ে থাকে। যোগী বলে, তোমাদের থেকেও প্রতাপকে আমি বেশি ভালোবাসি। তার সমস্ত ভালো খারাপ কাজে একসাথে থাকতাম, কিন্তু বলদ প্রতাপ সবাইকে সত্য বলার জন্য উঠে পড়ে লেগেছিল। জয়ের দাদি বলে, চন্দ্রপ্রতাপ আর মধুরানীর প্রথম সন্তান হলো অর্জুন। যোগী বলে, প্রতাপ মধুভাবীকে না জানিয়েই অর্জুনকে তার বড় ভাই ইন্দারকে দিয়ে দেয়। রাজবংশ ততক্ষণই চলে যতক্ষণ উত্তরাধিকার থাকে। ইন্দু জিজ্ঞেস করে, মা এসব মেনে নিয়েছিল? জয়ের দাদি বলে, রাজপুতরা তার সিংহাসনের কথা শোনে, কিন্তু কোনো মায়ের আর্তনাদ শোনে না। আমি বেশি তো জানি না, কিন্তু ওই রাতে? বিক্রম জিজ্ঞেস করে, কোন রাতে? যোগী বলে, শিকার করার সেই রাত। সবকিছু ভালোই চলছিল। অর্জুনের তখন 4 বছর হয়ে গিয়েছিল। ইন্দার আর দেবিকা ভাবি তাদের বন্ধুদের সাথে শিকারী মহলে আসর জমিয়েছিল। হঠাৎ প্রতাপ মধুভাবীকে নিয়ে সেখানে যায়। তখন কাভিয়ার জন্ম হয়েছে আর ওভি পেটে। ওই অবস্থাতেই প্রতাপ মধুকে শিকারী মহলে নিয়ে যায়। অর্জুনকে নেওয়ার জন্য প্রতাপ রাগী বাঘের মতো ইন্দারের কাঁধে হাত রেখে বলে, আমি অর্জুনকে ফেরত চাই। অর্জুন বংশধর হওয়ায় সিংহাসন তখন ইন্দারের হয়ে গিয়েছিল, তাই সে রাজার প্রভাব দেখানো শুরু করে। যোগী বলে, আমি প্রতাপ আর মধুভাবী এই আশায় হন্যে হয়ে পুরো শিকারী প্রাসাদ খুঁজি যে আজ হয়তো অর্জুনকে পাবে, কিন্তু সেখানে তাকে পাওয়া যায় না। প্রতাপ ইন্দারকে জিজ্ঞেস করে, আমার ছেলে কোথায়? সে এখন থেকে আমার সাথেই থাকবে। ইন্দার বলে, এখন ছেলের কথা মনে পড়েছে? সেদিন যখন ভিক্ষা চাইতে এসেছিলে তখন মনে ছিল না? এই কথা শোনার পরে মধু কান্নায় ভেঙে পড়ে। তার মানে যোগী তাদের ছেলেকে ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছে। যোগী মধুকে শান্ত করতে বাইরে নিয়ে যায়। প্রতাপ দেবিকাকে জিজ্ঞেস করে, অর্জুন কোথায়? দেবিকা হাত জোর করে বলে, দয়া করে আমার সংসার নষ্ট করো না, আমার ছেলেকে নিয়ে যেও না, সে এখানে নেই, আমি ওকে মহলে রেখে এসেছি। প্রতাপ বলে, যেই মহিলা বাচ্চা জন্ম দিতে পারে না তার আবার কিসের সংসার? স্ত্রীর এমন অপমানে ইন্দার রেগে প্রতাপকে কোষে এক চড় মারে। সেই চড়ের বদলা নিতে মেহমানরা চলে যেতেই প্রতাপ মহলে কেরোসিন নিয়ে আগুন ধরিয়ে দেয়। তার সাথে সেদিন যোগীও ছিল। 10 মিনিটে আগুন পুরো মহলে ছড়িয়ে যায়, কিন্তু তখনই তারা জানতে পারে অর্জুনও সেই মহলেই আছে। দেবিকা আসলে মিথ্যা বলেছিল। ছেলেকে এভাবে আগুনে জ্বলতে দেখে প্রতাপ হতবম্ব হয়ে যায়। মধুর ডেলিভারি পেইন শুরু হয়ে যায়, তবুও মধু বারবার বলে, আমার ছেলেকে নিয়ে আসো। পাষাণ প্রতাপ অর্জুনকে আগুনে রেখে মধুকে হাসপাতালে আনে। সেই রাতেই অভির জন্ম হয়। সেই রাতেই প্রতাপ এক ছেলেকে হারায় তো আরেক ছেলেকে পায়। অভিকে জন্ম দেওয়ার সময় মধু মারা যায়। সেই রাতের অপরাধ বোধে প্রতাপ কখনোই অভিকে কোলে নেয়নি। ইন্দু বলে, কারণ অভিকে দেখলে বাবার সেই রাতের পাপের কথা মনে পড়তো। এই সত্য জানার পরে অভি জিজ্ঞেস করে, 28 বছর ধরে এসব বলেননি কেন? যোগী বলে, তুমি তো অন্য কোনো রাস্তাও রাখোনি। শোনো, এখন যেটা বলবো সেটা শুধু আমাদের মধ্যেই থাকবে। এদিকে রামটেক প্রচুর রেগে মহলে এসে জিজ্ঞেস করে, আপনার স্বামী আর ভাই কোথায়? ইন্দু ফোন হাতে নিতেই রামটেক ফোন কেড়ে নিয়ে জিজ্ঞেস করে, কোথায় আপনি? বিক্রম বলে, বাবার সাথে আছি। যোগী বলে, আমি প্রধানমন্ত্রী হতে চাই, যদি ইলেকশনে হেরে যাই তাহলে সব শেষ হয়ে যাবে। প্রতাপ সত্য বলে দিলে আমি পিএম তো দূরের কথা, পিওনও হতে পারতাম না। যোগী বিক্রমকে বলে, তুমি একটু বাইরে যাও, অভির সাথে আমার কথা আছে। বিক্রম বেশ অপমান বোধ করে। কিছুক্ষণ পর বিক্রম আর অভি আসলে ইন্দু বলে, রামটেক মনে করছে তোমরা দুইজন রাজনৈতিক সাহায্য নিতে যোগীর কাছে গিয়েছিলে। বাবা হত্যার চার্জ অভির উপর দিতে চায়। কাভিয়া বলে, ভালোই তো, রামটেককে ফুটেজ দেই, তাহলে যোগী জেলে যাবে আর আমরা সবাই যে যার মতো যার যার রাস্তায় চলে যাই। অভি হঠাৎ বলে, আমরা রামটেককে কিচ্ছু দিব না। বিক্রমকে বলে, আমাদের সাথে থাকলে সম্মানও পাবেন আর সিএম এর পোস্টও পাবেন, যেটা আপনার বাবা সারা জীবনেও আপনাকে দেয়নি। যোগী আঙ্কেল একটা ডিল অফার করেছে। আসলে কিছুক্ষণ আগে যোগী অভিকে বলে, দেখতে তো একদম মায়ের মতো হয়েছ, কিন্তু স্বভাব চরিত্র একদম বাবার মতো। দূরের চিন্তা ভাবনা না করে মাথা গরম করে কাজ করো, সব ভুলে যাও আর কিছু টাকা নাও। অভি মানা করে দিলে যোগী বলে, অর্জুনকে বিক্রি করে তোর বাবা যে টাকা পেয়েছিল ভেবেছিল তা দিয়ে সারা জীবন চলে যাবে, কিন্তু টাকা বালির মতো, যত শক্ত করে ধরবি ফসকে যাবে। তবে টাকার থেকে বড় জিনিস আছে, তার কি করবি? অভি কৌতূহলী হয়ে তাকালে যোগী বলে, সিংহাসন আর ক্ষমতা। আমাকে সাপোর্ট কর, দুজনে মিলে দেশ চালাবো, কারণ আমি ছাড়া তুই জীবনেও এই ক্ষমতা পাবি না। আমি জেলে গেলে তোদের কি লাভ হবে? কিন্তু আমি যদি বাইরে থাকি তাহলে কাল সিএম হতে পারবো আর পরশু পিএম। তাহলে দেশের সর্বোচ্চ ক্ষমতাশালী মানুষ তোর সাপোর্টে থাকবে। এত ক্ষমতার জন্য তো তুই তোর বাবাকেও বিক্রি করতে পারবি। অভি সবাইকে বলে, যোগী যদি পিএম হয় তাহলে বিদেশিরা
আমাদের নয়, বরং আমরা বিদেশিদেরকে কিনতে পারবো। আর বিক্রম, তোমাদেরও টাকার সমস্যা হবে না। কাভিয়া জিজ্ঞেস করে, কিন্তু কিভাবে? যোগী, সে তো আমাদের বাবার খুনি, আমরা তাকে কিভাবে বিশ্বাস করব? অভি বলে, যোগী পিএম হলে পুরো দেশ তার কন্ট্রোলে থাকবে, আর আমরা তাকে কন্ট্রোল করব। আমি জানি তুইও বাবাকে ঘৃণা করতি, তাই না? কাভিয়া সবাইকে রাজি হতে দেখে বলে, ঠিক আছে, তাহলে আমিও রাজি। অভি বলে, কবির ওই ফুটেজ ডিলিট করবে তো? বিক্রম বলে, কল দিয়ে আমি নিজে গিয়ে ডিলিট করব, কারণ তোমরা 3 জন প্রতি 5 মিনিটে গিরগিটির মতো রং বদলাও। বিক্রম কবিরের রুমে গিয়ে ভিডিও দেখে ডিলিট করে দেয়। মেমোরি কার্ড বের করে বক্স দিয়ে বাড়ি মেরে ভেঙে আগুনের মধ্যে ফেলে চলে যায়। এদিকে মানুষ এই ভিডিওটা পেয়ে যায়, কারণ ডিলিট করার আগে বিক্রমই সেই ভিডিও সেন্ড করে দেয়। মানু অবাক হয়ে রামটেককে জিজ্ঞেস করে, এই ফুটেজ কোথায় পেলে? রামটেক বলে, এরা যদি একবার সুযোগ পায় তাহলে বাবা, ছেলে, শাশুড়ি, বউ, ভাই বোন সবাই একে অপরকে মারার জন্য গলায় চাকুও ধরবে। অপেক্ষা শুধু একটা সুযোগের। তবে এটা শুধু রাজবংশের গল্প নয়, বরং প্রত্যেক বাসারই একই গল্প। রাজা চন্দ্রের মৃত্যুর আসল ঘটনা কাভিয়া কাভিয়াকে বলে, তাহলে ওই খুনি জেলে যাবে না, তাই তো? ভিডিওটা কোথায়? আমাকে দাও, আমি থানায় যাব। টাকার কারণে তুমি বাবার খুনির সাথে হাত মেলাবে? কাভিয়া বলে, আপনি নিজেই ভাবেন, আমরা যদি ওকে জেলে পাঠাই, কয়েকদিন পর এমনিতেই জামিনে বের হয়ে আসবে। বাইরে থাকলে তো আমাদেরকে সাহায্য করতে পারবে। আর পুলিশের কাছে গিয়ে বা কি হবে? মেমোরি কার্ড পুড়ে ফুটেজ নষ্ট হয়ে গেছে, কোনো প্রমাণও নেই। ব্রিজ বলে, সবকিছু যে আমাকে বলে দিলে এসব কি বাকিরা জানে? কাভিয়া বলে, বলেই বা কি হবে? অভি টাকা নিয়ে নেশা করতে চলে যাবে, দিদি চম্পাবাগে শ্বশুর বাড়ি চলে যাবে, আর আমি কবিরের সাথে মুম্বাই চলে যাব। এখানে শুধু আপনি একাই থাকবেন, তাই আপনার সত্যটা জানা উচিত। এই সবকিছু আমার চাই না, বলেই ব্রিজ চলে যায়। রাজার শেষকৃত্যে যাওয়ার সময় বড় মেয়ে ইন্দু বলে, বাউজি কোথায়? মানে যোগেন্দ্রের কথা বলছে। এদিকে টিভিতে সাংবাদিক বলে, আমাদের সবার প্রিয় রাজা মারা গেছে, অথচ তার বন্ধু আর রাজ্যের মন্ত্রীর কোনো খোঁজ নেই। তাহলে কি রাজা ছোটবেলার বন্ধুই তাকে খুন করেছে? অপরদিকে যোগী তার ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে উঠে তাড়াহুড়া করে মহল থেকে পালায়। একদিকে রাজার শেষকৃত্য হচ্ছে, অপরদিকে যোগী রাজ্য ছেড়ে অনেক দূরে পালাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরেই পুলিশের বেশ কিছু গাড়ি এসে যোগীর গাড়ি ঘিরে ফেলে। যোগী গাড়ি থেকে নেমে আসলে রামটেক বলে, চলেন মন্ত্রী মশাই, জেল থেকে দাওয়াত এসেছে। যোগীকে থানায় নিয়ে আসা হয়। সাথে সাথেই এই খবর সব টিভি চ্যানেলে ছড়িয়ে যায়। প্রতিটা চ্যানেলে বলে, পুলিশের হাতে একটা ফুটেজ এসেছে। রাজা জন্মদিনে যে ভিডিও রেকর্ড করা হয়েছিল সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যোগী খুন করেছে। খবর দেখে অভি কবিরের কলার ধরে বলে, কত টাকা খেয়েছিস? কবির রেগে বলে, হ্যাঁ, টাকা খেয়ে ফুটেজ পুলিশকে দিয়ে দিয়েছি, যা পারিস কর। ইন্দু অভিকে বলে, আমি জানি এই ঘরে কেউ ফুটেজ লিক করেনি, তাই চুপ করে থাক। কবির রেগে ঘর থেকে বের হয়ে গেলে কাভিয়া অভিকে বলে, আমার আর দিদির কাছে যথেষ্ট টাকা আছে, কিন্তু তোর পকেট শূন্য, আর এই হোটেলের ডিল আমাকে ছাড়া হবে না, তাই কথা বলার সময় ভেবে বলবি। বিক্রম ঘর থেকে বের হওয়ার সময় ইন্দু জিজ্ঞেস করে, তুমি আবার কোথায় যাচ্ছ? বিক্রম বলে, খোঁজ বের করার চেষ্টা করি যে কে টাকা খেয়ে ফুটেজ লিক করলো। সবাই চলে গেলে অভি রেগে ইন্দুকে বলে, তোমার ছোট বোন কাভিয়া কি আমাকে থামাতে পারবে? বাবার পর এখন আমি রাজা, তাই ফান্ডগুলো আমার নামে হওয়ার কথা। ইন্দু অভিকে শান্ত করে বলে, কোনো না কোনো ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। ইন্দু আসলে সব সময় তার ছোট ভাইকে প্রোটেক্ট করে, দোষ যারই হোক না কেন সে সব সময় অভিকেই বাঁচানোর চেষ্টা করে। এদিকে কাভিয়া কবিরকে বলে, আমি জানি তুমি ফুটেজ লিক করোনি, অভির কথায় কিছু মনে করো না, আমাকে 1 সপ্তাহ সময় দাও, এই হোটেলের ডিল শেষ করেই তোমার সাথে মুম্বাই চলে যাব। রাতে বিক্রম এক মন্ত্রীকে কল করে বলে, এই মুহূর্তে আপনাদের সাপোর্ট দরকার, এই রাজ্যের 24 মন্ত্রীর সাপোর্ট আপনার সাথে থাকবে, আপনি শুধু বাবাকে বের করার ব্যবস্থা করেন। তখনই বাইরে হট্টগোল শুনে বিক্রম বাইরে আসে। রাজার চন্দ্রপ্রতাপের মহলকে হোটেল বানানোর জন্য বাইরে এসেছে। কাভিয়া থেকে ডকুমেন্ট বুঝিয়ে দিচ্ছে। ডিল ফাইনাল হওয়ার পরে বাইরে চলে গেলে ইন্দু বলে, এই সবই কাভিয়ার জাদু। বাবার খুন আর যোগে জেলে যাওয়ার পরও কাভিয়ার ডিল ক্যান্সেল হতে দেয়নি। অভি এগ্রিমেন্ট পড়ে বলে, 5 বছরের লিজ দেওয়া হয়েছে, 5 বছর পর্যন্ত 3 ভাই বোন সমানে 4 কোটি করে পাবো। হোটেলের প্রফিট থেকে 23% আমরা পাবো, আর 5 বছর পর কি হবে সেটা আবারও মিটিং এ ঠিক হবে। ইন্দু বলে, আমরা চলে যাওয়ার আগে চলো একবার আমরা শিকারি মহলে ঘুরে আসি। কাভিয়া বলে, এখন যাওয়া সম্ভব না, অনেক কাজ আছে। ব্রিজ ভাইকে তো শেয়ারের ব্যাপারটা বুঝিয়ে দিতে হবে। অভি বলে, বাবা বলে গেছে ব্রিজ আমাদের পরিবারের কোনো অংশ না, তাই তুমি যদি তোমার ভাগ থেকে দিতে চাও তো দাও, আমি আর দিদি আমাদের ভাগ থেকে কিছুই দিব না, ওই অবৈধ ছেলেকে আমি কিছুই দিতে পারবো না। কাভিয়া বলে, দিদি, ব্রিজ ভাই আমাদের জন্য অনেক কিছু করেছে, আমাদেরও তার জন্য কিছু করা উচিত। আমার মনে হয় শিকারি মহলটা ব্রিজ ভাইয়ের পাওয়া উচিত। আর অভিকে বলে দাও, আমি ছাড়া ও ফান্ডের একটা টাকা উঠাতে পারবে না। ইন্দু বলে, কতদিন আর এভাবে কুকুর বিড়ালের মতো ঝগড়া করবে? এখন তো বড় হয়েছো, তোমাদের মনে আছে আমরা শেষবার কবে কোথায় একটু হাসি খুশি ছিলাম? ওই শিকারি মহলে। তাই কাকে কি দেওয়া হবে কাল শিকারি মহলে গিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ইন্দু ঘরের দিকে যাওয়ার সময় বিক্রম বলে, কাভিয়া তার ভাগ থেকে ব্রিজকে দিতে চাইলে দিক, তুমি কিছু দিবে না, এমনিতেও আমরা এই মহল থেকে যা পাচ্ছি তা সমুদ্রের মাছ থেকে 1 ফোঁটা পানির মতো। ইন্দু বলে, ব্রিজ
আমাদের বড় ভাই, তারও বাবার সম্পত্তিতে হক আছে। বিক্রম রেগে বলে, আমি তোমার স্বামী, বাবার পরে এই রাজ্য আমাকে সামলাতে হবে, আর রাজ্য সামলাতে হলে অনেক টাকার দরকার। এখন আমার হাতে রাজ্য, তোমার হাতে সম্পত্তি, একটু ভুল হলে সব হারাবো। পরদিন সকালে সবাই ব্যাগপত্র গুছিয়ে শিকারী মহলের উদ্দেশ্যে রওনা দেয়। বিক্রম জেলে গেছে তার বাবার সাথে দেখা করতে, সেখান থেকে সেও শিকারী মহলে যাবে। যোগী ছেলেকে দেখে পুলিশদেরকে বলে, তোমরা সবাই বাইরে যাও। সবাই চলে গেলে বিক্রম বলে, বাপরে বাপ, পুলিশ এখনো আপনার হুকুম মানে? আমি আপনাকে বলেছিলাম আমাকে ডেপুটি সিএম বানিয়ে দিন, বলেছিলাম আমারও সময় আসবে। যোগী বলে, তা এখানে এসেছিস কেন? রাজভবনে গিয়ে সিএম হয়ে যা। আমি তোর জন্য কি করিনি? পেলে পুষে বড় করেছি, সবার থেকে তোর রোগ লুকিয়ে রেখেছি, কেউ জানে না তুই কখনো বাবা হতে পারবি না। তোর জন্য ইন্দুর জীবনটা নষ্ট করে দিয়েছি। বিক্রম রেগে বলে, আমি অসুস্থ না, আপনি অসুস্থ। আজ পর্যন্ত আপনি আমার জন্য কিছুই করেননি, কোনোদিন পার্টির কোনো মিটিং এও নিয়ে যাননি। সবাই ভাবে সিএম এর ছেলে একটা অকর্মা, এখন জেলেই থাকেন। আমি সিএম হলে কয়েক বছর পর আপনাকে বের করব। যোগী হেসে বলে, ঠিক মতো ইতিহাসটা জানলে তাহলে হয়তো সিএম হতে পারতি। আমি সবার অতীত জানি, আর তুই কারোর কিছুই জানিস না। সিএম তো দূরের কথা, আমি তো তোকে মাটিতেও বসতে দিব না। বিক্রম রেগে চলে যায়। বিক্রম বেশ চিন্তিত হয়ে শিকার বাংলোর বেলকনিতে ফোন নিয়ে পায়চারি করছে। তখনই সবাই জঙ্গল থেকে শিকার করে ফিরে এসেছে। ইন্দু আর কাভিয়া ভেতরে চলে যায়। অভি বাইরে দাঁড়িয়ে স্মোক করতে থাকে। ব্রিজ জয়কে কোলে করে ভেতরে নিয়ে যায়। বিক্রম নাবালকে কল দিলে নাবাল বলে, কেমন আছো বাচ্চা? বিক্রম রেগে বলে, আমি আপনার ছেলে না, বুঝতে পেরেছেন? এখন আমি সিএম, আমাকে সিএম বলে পার্টিতে ঘোষণা দেন। নাবাল বলে, পার্টির লোক তোমাকে বিশ্বাস করতে পারছে না। যেই ছেলে নিজের বাবাকে জেলে পাঠায় তাকে কেউ কিভাবে বিশ্বাস করবে? বিক্রম বলে, হ্যাঁ পাঠিয়েছি, ভিডিও আমি পাঠিয়েছি। সে খুন করেছে, এটা তার শাস্তি। আমার 24 এমএলএ ছাড়া আপনি ইলেকশন জেতা তো দূরের কথা, লড়তেও পারবেন না। নাবাল বলে, 24 এমএলএ? কেদারজির কথা বলছেন তো? এই নেন, কথা বলেন। ফোন কেদারের কাছে দিলে কেদার বলে, আমি ঠিকমতো পৌঁছে গেছি, সিএম এর লেটার নাবালকে দিয়েছি, পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত সেই সিএম হবে। কেদার বিক্রমকে ডাবল ক্রস করে। বিক্রম রেগে কল কেটে দেয়। তার সব প্ল্যান শেষ। নিচে দাঁড়িয়ে অভি সব কথা শুনে ফেলে। ফ্রেশ হয়ে সবাই পুরনো ছবি দেখে আড্ডা দিচ্ছিল। অভি বলে, যার শেষ ভালো তার সব ভালো। কাভিয়া জিজ্ঞেস করে, এর মানে কি? অভি বলে, অর্জুন মরেছে বলেই তো অভিমন্যু এসেছে। কাভিয়া বলে, তোর মাথায় কি সমস্যা আছে? অভি বলে, অন্তত আমি তো সত্যি বলছি, আর বিশ্বস্ত আছি। কিছু মানুষ তো তার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করে। অভি বিক্রমকে জিজ্ঞেস করে, কি হয়েছে দুলা ভাই, সরকার বানিয়েছেন? বিক্রম চুপ করে থাকে। অভি বলে, সেটাও পারেননি। ইন্দু পেছন ফিরে জিজ্ঞেস করে, কি হয়েছে? অভি বলে, আপনি তো জানেন না, আপনার স্বামী সিএম হতে চায়। একটু আগে কল করে কার কাছে যেন সিএম হওয়ার জন্য ভিক্ষা চাচ্ছিল, কিন্তু সে পোল্টি মেরে দিয়েছে। ইন্দু বলে, সম্মান দিয়ে কথা বল, বিক্রম আমার স্বামী। অভি বলে, স্বামীর মতো কোনো কাজ করেছে? ইন্দু অভিকে রুমে যেতে বললে অভি বলে দেয় বিক্রমই সেই ভিডিও লিক করেছে, নিজের বাবাকে ধরিয়ে দিয়েছে। যে লোক নিজের আপন হতে পারলো না, সে কিভাবে তোমার আপন হবে? সবাই অবাক হয়ে যায়। সহ্য করতে না পেরে বিক্রম বলে, রাজামশাই ঠিকই বলতো, তুই আসলে একটা নর্দমার কিট। অভি রেগে হাত তুলতে গেলে মাঝখানে ব্রিজ এসে অভিকে ধাক্কা মেরে ফেলে দেয়। অভি দৌড়ে গিয়ে বন্দুক তাক করলে তাকে সবাই বন্দুক নামাতে বলে, কিন্তু সে নামায় না। ব্রিজ তাকে আটকাতে গেলে টানা হেঁচড়ায় গুলি চলে যায়। গুলিটা গিয়ে লাগে বিক্রমের গায়ে। অভি হতবম্ব হয়ে বসে পড়ে। ইন্দু কান্না করে দেয়। গল্প চলে আসে 5 বছর পরে। এক সাংবাদিক বলছে, এই দরজা দিয়ে 5 বছর আগে রাজা চন্দ্রপ্রতাপের অন্তিম সংস্কার হয়েছিল। তারই সহানুভূতির রেশ ধরে আজ তার মেয়ে রানী ইন্দ্রাণী চম্পা এখন সিএম হয়ে গেছে। যে নারী ঠিকমতো সংসার চালাতে পারতো না, সে এখন দেশ চালাবে। আজ আবারও ইলেকশন, দেখা যাক কে জেতে কে হারে। গত 5 বছরে 8টা পার্টি তার দল ছেড়েছে, কিন্তু তাতে তার কিচ্ছু যায় আসেনি। এমন খবর শুনে ইন্দু তার অ্যাসিস্ট্যান্টকে টিভি বন্ধ করতে বলে। ইন্দু মহলে আসলে সেই সাংবাদিক কথা বলার জন্য গাড়ির পিছু পিছু দৌড়ায়, কিন্তু ইন্দু সাংবাদিককে পাত্তাই দেয় না। অভির বিয়ে ঠিক হয়ে গেছে। মহলে ঢুকেই দেখে পার্টির লোকজনকে খবর দেখতে দেখে ইন্দু বলে, আপনাদেরকে বিয়ে বাড়িতে এসব দেখার জন্য ডেকেছি। একজন বলে, সবার সাথে কথা হয়েছে, তারা বলেছে আপনাকে জেতানো সম্ভব না। ইন্দু তার অ্যাসিস্ট্যান্টকে বলে, প্রত্যেক ভোটারের ঘরে 1 প্যাকেট করে মিষ্টি পাঠাতে হবে, কেউ যেন মিষ্টি মুখ করা থেকে বাদ না যায়। এরপর সেই লোকটাকে বলে, কেদারজি না থাকাকে আমার দুর্বলতা ভাববেন না। আপনাদের অনেকে অপর পার্টির অভিজিতের সাথে কথা বলতে চেয়েছেন, তাদেরকে একটা কথাই বলে দিই, এই রাজ্যের প্রজারা রাজবংশের নামে ভোট দিত, আর আগেও তাই করবে। নাবালজিকে বলবেন, জিতবো তো আমি। সবাই চলে গেলে ইন্দু অ্যাসিস্ট্যান্টকে বলে, আপনি এখনো যাননি? ইন্দু জিজ্ঞেস করে, আপনি কি শিওর? ইন্দু বলে, হ্যাঁ, বাবাও তো এমনই করতো, আপনি যান। অ্যাসিস্ট্যান্ট গেলে ইন্দু একটু শান্তি করে বসলেই কাভিয়া এসে বলে, কোথায় ছিলে? 2 ঘন্টা ধরে খুঁজছি। ইন্দু বলে, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। কাভিয়া খেয়াল করে পিছনে একটা ফ্যামিলি ফটো দিয়ে ব্যানার টাঙানো। এর কারণ জিজ্ঞেস করলে ইন্দু বলে, অভি বানিয়েছে তার বিয়ের জন্য। কাভিয়া জিজ্ঞেস করে, তুমি এসবের মধ্যে কিভাবে থাকো? 5 বছর পর এসেও আমার শুধু ওই রাতের কথাই মনে পড়ছে। ইন্দু বলে, ভুলে যাও। কাভিয়া বলে, কিভাবে ভুলবো? আমরা সবাই জড়িত
ছিলাম, ওই রাতে খুন হয়েছিল, তুমি তাকে ছাড়াতে পারতে। ব্রিজ ভাই এখনো কেন জেলে? সেই রাতে বন্দুক ব্রিজের হাতে থাকায় পুলিশ এসে ব্রিজকে গ্রেফতার করে নিয়ে যায়। তুমি কথা দিয়েছিলে 2 মাসে তাকে বের করবে। ইন্দু হাত জোর করে বলে ইলেকশন চলছে, বাসায় বিয়ে, এখন এসব বাদ দাও। কাবিয়া বলে আমার সাথে রাজনীতিবিদদের মতো কথা বলো না, তুমি আমাকে মিথ্যা বলেছো। ইন্দু শান্ত হয়ে বলে এই বিষয়ে পরে কথা বলবো, আহানার পরিবার আসছে, চলো স্বাগতম জানাতে হবে। ইন্দু বাইরে এসে কবির এবং কাবিয়া ছেলে নির্বাণকে স্বাগতম জানায়। কাবিয়া কবিরকে বলে এখানে না আসলেও চলতো। কবির বলে এই ইভেন্ট রেকর্ড না করলে আসতাম না। কাবিয়া বলে যাক, আমার জন্য না হোক, অন্তত ইনভেস্টমেন্টের কথা মনে করে এসেছো। রাজবংশের এই মূল মন্ত্র, ভিতরে যাই হোক না কেন বাইরে দেখাতে হবে তারা ঠিক। হঠাৎ বিক্রম এসে বলে ড্রিঙ্কস কেমন ছিল? তার মানে বিক্রম বেঁচে আছে। তাহলে ব্রিজ কার খুনের দায়ে জেল খাটছে? আহানার পরিবার আসলে ইন্দু হাসি মুখে তাদেরকে বরণ করে নেয়, কিন্তু কাবিয়া এখনো সেই কথা নিয়ে পড়ে থাকায় মন মরা হয়ে আছে। সবাই চলে গেলে ইন্দু কাবিয়াকে সাইডে নিয়ে বলে প্রথম ইলেকশনে জেতার পরে ব্রিজকে ক্ষমতার বলে বের করা সম্ভব ছিল না, এবারের ইলেকশন হতে দাও, বিয়ে যাক, জনগণ সব ভুলে যাবে, তখন বের করব। কাবিয়া বলে কবির ডিভোর্স চায়। ইন্দু অবাক হয়ে জিজ্ঞেস করে এর মানে কি? কাবিয়া বলে নির্বাণের কাস্টাডিও চায়। ইন্দু সান্ত্বনা দিয়ে বলে এমন কিছুই হবে না, সব ঠিক হয়ে যাবে। অবিতার শ্বশুর শাশুড়ি আর হবু স্ত্রীকে মহল ঘুরিয়ে দেখাচ্ছে। ইন্দু মহলে ঢুকে দেখে অ্যাসিস্ট্যান্ট মন খারাপ করে এক কোনায় দাঁড়িয়ে আছে। ইন্দু তার কাছে গেলে অ্যাসিস্ট্যান্ট একটা খারাপ সংবাদ দেয়। ইন্দু সুইমিং পুল এরিয়াতে এসে বলে এটা কিভাবে সম্ভব? মিষ্টির প্যাকেটে কি ছিল তা শুধুমাত্র পরিবারের লোকজন জানতো, পুলিশ কিভাবে জানলো? অ্যাসিস্ট্যান্ট মাথা নিচু করলে ইন্দু জিজ্ঞেস করে কিভাবে? অ্যাসিস্ট্যান্ট বলে সন্দেহ করার মতো তো কাউকেই পাচ্ছি না। বিক্রম টিভিতে খবর দেখছে, সেখানে ইন্দ্রাণীকে নিয়ে বলছে সেই জনগণের ভোট কেনার চেষ্টা করছিল। এটা শুনে বিক্রম হেসে দেয়। তখনই ইন্দু সে জিজ্ঞেস করে এটা তুমি করেছো তাই না? বিক্রম বলে তুমি যখন বলছো তখন হয়তো তাই হবে। ইন্দু জিজ্ঞেস করে তুমি করেছো? বিক্রম মুচকি হাসি দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। ইন্দু বুঝে যায় এটা তারই কাজ। ইন্দু জিজ্ঞেস করে কেন করলে? বিক্রম বলে কেন মানে আমাদের কি কথা হয়েছিল? তুমি 2 মাস পর রিজাইন করবে, তারপর ইলেকশন দিয়ে আমি পদ নিব, কিন্তু তুমি তা করনি। ইন্দু বলে হ্যাঁ, রিজাইন করিনি, সারা জীবন তোমার জন্য করেছি, একবার নিজের জন্য কিছু করেছি, নিজের সম্মান অর্জন করেছি, তা তোমার সহ্য হলো না? বিক্রম বলে সম্মান? তোমার নেতারা তোমাকে 2 পয়সার মূল্যও দেয় না, তুমি একটা পুতুল ছিলে যাকে দেখিয়ে সহানুভূতি নেওয়ার দরকার ছিল। তোমার পুরনো প্রেমের সম্পর্ক মেনে নিয়েছি, বাচ্চা চাও সেটাও মেনে নিয়েছি, তার বদলে আমাকে কি দিয়েছো? পিঠে চাকু। ইন্দু বলে তোমাকে বিয়ে করে আমাকে শুনতে হয়েছে আমি বন্ধা। বিক্রম বলে তোমার মাতৃত্বের উপর আমার দয়া হয়, দেখো তোমার মমতা কত ভয়ানক। অভি নেশাখোর জুয়াবাজ হয়েছে, কাবিয়া ডিপ্রেসড লোভী, আর বাকি থাকে জয়বীর। এই নামটা শুনতেই ইন্দু কোষে এক চর মারে। বিক্রম হেসে দিলে ইন্দু আবার একটা চর মেরে রুম থেকে বের হয়ে যায়। বিক্রম বলে এই তথ্য আমি লিক করিনি, কিন্তু খুশি হয়েছি। ইন্দু ওয়াশরুমে গিয়ে এংজাইটির ওষুধ খেয়ে কিছুটা স্বাভাবিক হয়। আয়নায় তাকিয়ে জয়ের সাথে কাটানো মুহূর্তের কথা মনে করতে করতেই তার মনে পড়ে যায় সেদিন রাতের কথা। গুলিটা আসলে বিক্রমের পা ঘেঁষে জয়ের শরীরে রাখলে জয় সেখানেই মারা যায়। এই কথা মনে করে ইন্দু অঝরে কান্না করতে থাকে। তখনই কাবিয়া কল দিয়ে জিজ্ঞেস করে কোথায় আছো? সবাই অপেক্ষা করছে। নিজেকে সামলে ইন্দু বাইরে এসে কবিরকে ডেকে বলে তোমাদের দূর থেকে অনেক সুখী লাগে, কিন্তু ভেতরের ঝগড়া বাইরে আসা শুরু হয়েছে। কবির বলে আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। ইন্দু বলে আমাদের পরিবারে কখনো ডিভোর্স হয়নি। কবির বলে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কাবিয়া মহলে বড় হয়েছে, আমার সাথে অ্যাডজাস্ট করা ওর পক্ষে সম্ভব না। ইন্দু জিজ্ঞেস করে আর নির্বাণ? কাবিয়া তো ওর মা। কবির বলে নির্বাণ আমার কাছেই থাকবে, কাবিয়া চলে গেলে কিছুই হবে না। কাবিয়া সিঙ্গাপুর গিয়ে সিইও হতে চায়, কিন্তু আমি আমার ছেলেকে বড় হতে দেখতে চাই বলেই চলে গেলে ইন্দু জিজ্ঞেস করে কত লাগবে? কবির মুচকি হেসে বলে আপনাকেও লাগবে। কবির মুচকি হেসে চলে যায়। ইন্দু হতবাক হয়ে যায়। বাইরে নাচের প্র্যাকটিস চলছে। ইন্দু কবিরের কথা মনে করতে করতে কোন রকমে হাত পা দুলাচ্ছে। তখনই গুন্ডার মতো 3 জন লোক আসলে তাদের দেখে অভি ঘাবড়ে যায়। একজন অভিকে ইশারায় ভিতরে আসতে বলে। তারা চলে গেলে ইন্দু অভিকে জিজ্ঞেস করে এরা কারা, তুই চিনিস? অভি বলে পরে বলবো। এক রুম থেকে জেস নাচের প্র্যাকটিস দেখে কান্না করতে থাকে। ব্যাগ গুছিয়ে যেতে গেলে অভি এসে বলে বেবি তুমি কান্না করছো কেন? জেস বলে বয়ফ্রেন্ডের বিয়েতে আর কি করব। অভি দরজা লাগিয়ে জেসের মন ভাঙানোর জন্য বলে আমি বিয়ে করছি কেন জানো, জীবনে অনেক স্ট্রেস, তোমার সাপোর্ট চাই। জেস বলে অন্য কোনো উপায় থাকতে পারে, ইন্দু দিদিকে জিজ্ঞেস করো। অভি বলে আমার অ্যাকাউন্টে 1 টাকাও নেই, বিয়ের সমস্ত খরচ অহনার বাবা দিচ্ছে, 200 কোটি টাকা আমি কোথা থেকে পাবো? আর দিদি ইলেকশন নিয়ে ঝামেলা চলছে, আর কোনো রাস্তাও নেই। কাবিয়া অভিকে কল দিয়ে বলে নিচে আসো। কল কাটার পরে ইন্দু বলে হয়তো কোনো কারণ আছে, এই জন্যই এমন করছে। কাবিয়া বলে কি এমন কারণ? 200 কোটি টাকা উধাও, তাও আবার গ্যাংস্টারের কাছ থেকে, এমন কি দরকার পড়েছে যার জন্য সে সব শেষ করে দিচ্ছে? ইন্দু বলে সবাই সবকিছু শেষ করছে, অভি তার ভবিষ্যৎ আর তুমি বিয়ে। কাবিয়া জিজ্ঞেস করে এর মানে কি? ইন্দু বলে নির্বাণের তার বাবার ভালোবাসার দরকার, সিঙ্গাপুরে কিভাবে থাকবে? কাবিয়া বলে আমি বোর্ডিং স্কুলে যেভাবে থাকতাম। ইন্দু বলে নির্বাণ তার বাবাকে অনেক ভালোবাসে। কাবিয়া বলে নির্বাণ আমাকেও ভালোবাসে, আমি ওর মা।
মা তুমি সবসময় অভির পক্ষে কথা বলো কারণ ও তোমার ভাই, কিন্তু কবির সে তো বাইরের মানুষ, আমি তোমার বোন, এখানে তো আমার পক্ষ নাও। তখনই অভি এসে বলে এসব নাটক দেখার জন্য ডেকেছো? কিন্তু কাবিয়ার দিকে তাকিয়ে থাকলে অভি জিজ্ঞেস করে কি হয়েছে। কাবিয়া বলে এখনো কিছু হয়নি, তবে খুব শীঘ্রই হবে। গ্যাংস্টার থেকে 200 কোটি টাকা নিয়েছো? অভি থতমত খেয়ে বলে এত চিন্তা করো না, মাথার তার কেটে যাবে। কাবিয়া বলে ঠিক আছে, ধার না থাকলে তাদেরকে যেতে বলো। অভি বলে 100 কোটি নিয়েছিলাম, বাকি 100 ওরা 5 বছরের ইন্টারেস্ট জুড়ে দিয়েছে, এখন বলছে টাকা না দিলে মেরে ফেলবে। আমি বলি কি এই হোটেল বিক্রি করে দিই, মার্কেট প্লেসে 3000 কোটি টাকার মূল্য আছে। কাবিয়া বলে প্রথমত এটা প্যালেস, কোনো হোটেল না। অভি বলে বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই, তোর ইগোর থেকেও আমার জীবনের মূল্য বেশি। ইন্দু বলে এই মহল আমাদের অস্তিত্ব, আমাদের পরিচয়, এটা না থাকলে রাজবংশ থাকবে না, আমাদের ইতিহাস শেষ হয়ে যাবে। অভি বলে ইতিহাস দিয়ে কি আচার দিবে? ভবিষ্যতে নষ্ট হয়ে গেলে এ দিয়ে কি করব? কাবিয়া বলে তুই আমাদের ভবিষ্যৎ না, আমাদের জীবনের একটা অভিশাপ। কাবিয়া চলে গেলে ইন্দু জিজ্ঞেস করে 200 কোটি? অভি বলে একটা স্টার্ট আপ শুরু করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি, কি করব? এই মহল বিক্রি করলে আমার অহনাকেও বিয়ে করা লাগবে না। ইন্দু অভিকে জড়িয়ে ধরে বলে এই প্যালেস বিক্রি করতে পারবো না, আগে মিষ্টির স্ক্যামটা ঠিক করি তারপর দেখছি। অভি রেগে চলে যায়। কি এক আজব পরিবার, সয় সম্পত্তি সিংহাসনের লোভে অস্বাভাবিক এক জীবন কাটাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট এসে ইন্দুকে বলে পুলিশ 11 লাখ মিষ্টির প্যাকেট জব্দ করেছে, বাকি 9 লাখ প্যাকেট মিসিং। পুলিশকে খবরটা কে দিয়েছে সেটাও তারা জানে না, কাজটা যে করেছে সে অনেক চালাকির সাথে করেছে। রামটেক মিডিয়াকে বলে 100 কোটি টাকার মতো বিয়ের মিষ্টির প্যাকেট পাওয়া গেছে। অ্যাসিস্ট্যান্ট বলে গ্রেফতার হলে নির্বাচন কমিটি ডিসকোয়ালিফাই করে দিবে, এরপর দল জিতলেও কাজ হবে না। তখনই নাবাল কল দিয়ে বলে টাকার ব্যাপারে তো জানতাম না। ইন্দু বলে কিভাবে জানতেন না, এত বছর ধরে বাবা তো এভাবেই কাজ করতো, তখন আপনাদের সমস্যা হতো না, এখন কেন সমস্যা হচ্ছে? আপনারা এখন সব গর্তে ঢুকে যাচ্ছেন। কল কেটে অ্যাসিস্ট্যান্ট বলে এই কাজ বিক্রম করেনি, কে করেছে তার খোঁজ নেন। এত টাকা কে ইলেকশন ফান্ড থেকে চুরি করেছে, না হলে ইলেকশন জেতা সম্ভব না। বাইরে লনে কাবিয়া বসে কবির আর নির্ভানের খেলা দেখছে। ইন্দু ফোনে কথা বলতে বলতে সে বিরক্ত হয়ে ফোন রাখলে কাবিয়া জিজ্ঞেস করে শেষ কবে আরামে ঘুমিয়েছো? ইন্দু বলে 5 বছর হয়ে গেছে, ওরা তো অভিকে মেরে ফেলবে। কাবিয়া চায়ের কাপ হাতে নিয়ে বলে তাহলে তো ভালোই হয়, ও নিজেও একটা খুনিছে, ছোট একটা বাচ্চার জীবন নিয়েছে। সেদিন রাতে অভির হাত থেকে গুলি চলার পরে ইন্দু আর ব্রিজ জয়ের কাছে যায়, আর কাবিয়া বিক্রমের কাছে তাকে সামলাতে যায়। ব্রিজের প্রচন্ড রাগ হয়, অভিকে গিয়ে বেধরে মারতে থাকে। কাবিয়া ইন্দুকে বিক্রমের কাছে যাওয়ার জন্য ডাকে, কিন্তু সে না গিয়ে অভির কাছে যায়। ব্রিজকে হাত জোর করে থামতে বলে। কাবিয়া বলে তোমার ভাই তোমার স্বামীকে মেরেছে আর তুমি তাকে বাঁচানোর জন্য ব্যস্ত, তোমার কথা মতো অভির দোষ নিজের ঘাড়ে নিয়ে আমি ব্রিজ ভাইকে রাজি করাই, কতদিন ওকে এইভাবে বাঁচাবে? প্রতিবার তুমি ওকে বাঁচিয়ে নাও। কিন্তু কান্না করে দিলে কাবিয়া বলে কান্না করছো কেন? আমরা সবাই দোষী, আমাদের হাতে জয়ের রক্ত লেগে আছে, চাইলেও এই রক্ত কখনো যাবে না। রাতে সঙ্গীতের পার্টিতে নাওয়াল এসে ইন্দুকে বলে আপনার রিজাইন করা লাগবে। ইন্দু বলে আপনি বারবার ভুলে যান রাজবংশ ছাড়া আপনার পার্টির কোনো অস্তিত্ব নেই। 5 বছর আগে বিক্রমের সাথে যা হয় সেটা ধোঁকা ছিল, কিন্তু আপনার দুর্ভাগ্য যে আমি বিক্রম না, আমি রানী ইন্দ্রাণী, আমি রিজাইন করব না। আরেকটা বিষয়, আপনার সম্পর্কে আমি সব জানি। প্রোগ্রাম শুরু হয়ে গেলে অভিকে অহনার সাথে দেখে যে সহ্য করতে না পেরে স্টেজে গিয়ে অহনাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে অভি শুধুমাত্র আমার। কাবিয়া জেসকে সরানোর চেষ্টা করে। অভি আহানকে উঠিয়ে তাড়াতাড়ি মাইক হাতে নিয়ে বলে এই মেয়ের মাথায় একটু সমস্যা আছে। তখনই টরো এসে অভিকে ঘুষি মারে, গার্ডা টরোকে সরিয়ে নিয়ে যায়। ইন্দু পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিউজিক ছাড়তে বলে। ইন্দু দেখে অ্যাসিস্ট্যান্ট আবারও মন মরা হয়ে দাঁড়িয়ে আছে। মাইক কাবিয়ার কাছে দিলে সে বলে রাজপ্রাসাদে এমন ঘটনা ঘটেই থাকে। ইন্দু খেয়াল করে পুলিশ গেটে দাঁড়িয়ে আছে। সবাই পুলিশের কাছে আসলে ইন্দু অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে মিসিং প্যাকেট সম্পর্কে জানা গেছে? অ্যাসিস্ট্যান্ট বলে না। ইন্সপেক্টর মানু বলে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। তখনই মহলের মধ্যে থেকে ব্রিজ সেজে গুজে এসে মানুকে বলে এটা বিয়ে বাড়ি, এসব না হয় পরে করবেন। ইন্দু অবাক হয়ে তাকিয়ে থাকে, ব্রিজ কিভাবে ছাড়া পেল আর তাকে কেই বা ছাড়ালো? ব্রিজকে দেখে অভিও অবাক হয়ে যায়। খুশিতে কাবিয়া দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরতে গেলে ব্রিজ তাকে আটকায়। অহনার বাবার কাছে গিয়ে তার পরিচয় দিয়ে বলে আমি এই মহলের বড় ছেলে, অভির বড় ভাই, এই মহলে আপনাদের স্বাগতম। ইন্দুর মনে হটকা লাগে। তবে এই ব্রিজ আর আগের ব্রিজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। 5 বছর আগে কাবিয়া আর ইন্দু ব্রিজকে বলে বাবার পর আপনি বাসার বড়, পরিবারের মান রাখতে এই দায় আপনি নিয়ে নেন, 2 মাসে আপনাকে ছাড়িয়ে আনবো। বোনদের কথা মতো ব্রিজ রাজি হয়ে যায়। আদালতে গেলে তাকে শাস্তি দেওয়া হয়। 1 দিন 2 দিন 3 দিন এমন করতে করতে 5টা বছর কেটে যায়। তবুও ইন্দু বা কাবিয়া কারোই কোনো খোঁজ নেই। গল্প চলে আসে বর্তমানে। এক লোক এসে ব্রিজকে বলে 5 বছর হয়ে গেছে, এখন তো আমার কথা শোনো। মহলে অভি রেগে ব্রিজের দিকে তাকিয়ে আছে। সবার চেহারায় অজানা এক ভয়ের ছাপ। ব্রিজ ছাড়া পেল কিভাবে? ব্রিজ বেশ স্বাভাবিকভাবে তাকিয়ে আছে। অভি জিজ্ঞেস করে কি চাও? ব্রিজ বলে যেটা সবসময় আমার ছিল, এই হোটেল ডিলের গত 5 বছরের 1/4, তাও আবার সুদ সহ। অভি গালি দিয়ে বলে পাগল হয়ে গেছো? ব্রিজ ইন্দুকে বলে তুমি সিএম এর পদ থেকে রিজাইন করবে আর কাল রাত হওয়ার আগে আমাকে নতুন
নতুন সিএম ঘোষণা করবে। বিক্রমের হাতে ঘা লাগলে বিক্রম এগিয়ে এসে বলে, পাগল হয়ে গেছো? 3 দিনের নির্বাচন, আমরা এমনি ঝামেলায় আছি, তার উপরে এই বিয়ে। এখন 2 দিনে ক্যাবিনেট মিটিং ডাকা সম্ভব না। ইন্দু গভীর চিন্তায় মগ্ন হয়ে কাউকে কিছু না বলেই চলে যায়। কাবিয়া তার পিছু পিছু গিয়ে বলে, ভাই যা বলছে অন্যায় কিছু বলছে না। 5 বছর অভির জন্য জেল খেটেছে। ইন্দু বলে, ব্রিজ কখনোই এমন ছিল না। কাবিয়া বলে, তুমিও তো এমন ছিলে না। 5 বছরে মানুষ বদলে যায়, এটাই স্বাভাবিক। ইন্দু বলে, না, এই চিন্তা ওর না, অন্য কেউ আছে যার হয়ে। তখনই ইন্দুর কানে জয়ের মা ডাক ভেসে আসে। ইন্দু চুপ হয়ে যায়। কাবিয়া জিজ্ঞেস করে, ঠিক আছো তো? ইন্দু নিজেকে সামলে বলে, ব্রিজ একটা কাঠপুতুল, ভালো করে খেয়াল করলে দেখবে দড়িটা অন্য কারো হাতে, কিন্তু সে কে তা জানি না। কাবিয়া বলে, বাহ, এখন ষড়যন্ত্র এক্সপার্টও হয়ে গেছো। ইন্দু বলে, বাচ্চামি করো না, আগে অনেক তুখর বুদ্ধি ছিল, এখন তোমার কি হয়েছে? ইন্দু আর কাবিয়া বাইরে গিয়ে খেয়াল করে অভি তার মিষ্টি কথা দিয়ে আবারও জেসকে পটিয়ে ফেলেছে। কাবিয়া বলে, তুমি আবারও ভুল ভাইকে বেছে নিয়েছো। পরের দিন সকালে ইন্দ্রাণী থানায় আসলে মিডিয়ার লোকজন তাকে ঘিরে ধরে। সবার এখন একটাই প্রশ্ন, ইন্দ্রাণী কি ইলেকশনের সুযোগ পাবে? জিজ্ঞাসাবাদ শেষ হলে বাইরে এসে ইন্দু তার অ্যাসিস্ট্যান্টকে বলে, ক্লান্ত হয়ে গেছি, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। ব্রিজের পিছনে কেউ তো আছে, নাভালও রিজাইন করতে বলছে। বিক্রমের সাথে অনেকদিন কথা হয় না। অ্যাসিস্ট্যান্ট বলে, একবার ইলেকশন জিততে দেন, তারপর সিদ্ধান্ত নিয়েন। ইন্দু বলে, আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, আর জনগণকে আমি বিক্রমের হাতে তুলে দিব। আপনি আমার অনেক সাহায্য করেছেন, তার জন্য চিরকৃতজ্ঞ। ইন্দু চলে গেলে অ্যাসিস্ট্যান্ট অদ্ভুত ভাবে তাকিয়ে থানার ভেতরে যায়। এদিকে হলুদের প্রস্তুতি চলছে। অভি হেলতে দুলতে এসে গুন্ডাদের দেখে আবার চলে যেতে গেলে তারা এগিয়ে আসে। তারা এসে অভির কলার ধরে বলে, টাকা কবে দিবি? অভি বলে, দিয়ে দিব, 2 দিনের বিয়ে 3 দিনে দিয়ে দিব। মহলের এক পাশে ইন্দু বিক্রমকে দেখে বলে, দূরত্ব আমাদের কত দূরে নিয়ে গেছে। সব সম্পর্কিত ঝামেলা হয়, সবকিছু ভুলে আবার স্বাভাবিক হতে চাই, আমাকে ক্ষমা করে দাও। ইন্দু কান্না করে দিলে বিক্রম বলে, এই মায়া কান্না জনগণের জন্য রেখে দাও। ইন্দু বলে, রাজনীতির মধ্যে আমি এমন ভাবে জড়িয়ে যাব তা কখনোই ভাবিনি। আমার তো একটাই স্বপ্ন ছিল, ছোটবেলায় যে ভালোবাসা পাইনি সেটা পাবো, কিন্তু এখন যখনই ধরতে যাই তখনই বালির মতো হাত থেকে সব পড়ে যায়। বিক্রম বলে, ভুল আমারও হয়েছে, আমিও অনেক কিছু হারিয়েছি। চম্পত পরিবারের নিয়ম নীতি মানতে গিয়ে তোমার সম্পর্কে চিন্তা করাই ছেড়ে দিয়েছিলাম। 16 বছর বয়সে তোমার বিয়ে হয়, প্রথমবার সিংহাসনে বসেছিলে, একটু তো লোভ হবেই। ইন্দু বলে, আমি একা সামলাতে পারবো না। বিক্রম বলে, একা সামলানো লাগবে না, আমি আছি, তোমার সন্তানের বাবা আছে, বলেই ইন্দুকে জড়িয়ে ধরে। তখনই নিহা এসে ডাক দেয়। ইন্দু আর বিক্রম তাড়াহুড়া করে অহনার বাবার কাছে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? অভি এসে কিছু না বলেই অহনার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। অভি সেখানে গেলে অহনা ঝাই দিয়ে বলে, তুমি তোমার গার্লফ্রেন্ডকে আমাদের বিয়েতে কেন এনেছো? তুমি জানো আমি তোমার কত ভুল এড়িয়ে যাই, সবকিছুর পরেও আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার কাছে মহল আছে আর আমার কাছে টাকা, সবই ঠিক ছিল, কিন্তু তুমি সব শেষ করে দিয়েছো। অভি ক্ষমা চেয়ে বলে, ঠিক আছে, আমি সমস্যার সমাধান করে দিচ্ছি। অহনা বলে, সমস্যা তোমার গার্লফ্রেন্ড। অভি বলে, কে সে তোমার বংশের একজন হতে চায়, কিন্তু ওর চেহারা দেখেছো, একদম চাকরের মতো। কিছুক্ষণ পর রুম থেকে বের হয়ে অহনার বাবা মাকে বলে, এমন মনমরা হয়ে আছেন কেন, বিয়ে হচ্ছে, চলেন এনজয় করি, বলেই হাঁটা দেয়। মানে অভি তার মিষ্টি কথা দিয়ে অহনাকে আবারও পটিয়ে ফেলেছে। ইন্দুও তাদেরকে নিয়ে হলুদের অনুষ্ঠান শুরু করতে চলে আসে। পরিবারের সবাই অভির গায়ে হলুদ লাগায়। নাভাল আবারও আসলে ইন্দুর ইশারায় বিক্রম নাভালের সাথে কথা বলতে যায়। ব্রিজ হলুদ লাগাতে গেলে ইন্দু অভির ফোন সাইডে রেখে হলুদদানি নিয়ে চলে যায়। সুযোগ বুঝে ব্রিজ অভির ফোন নিয়ে চলে যায়। বারবার জেসের কল আসায় ব্রিজ ফোনটা অহনাকে দিয়ে আসে। অহনা কল রিসিভ করলে জেস বলে, তুমি কোথায়? কিছু বলতে হবে না, শুধু আমার কথা শোনো, আমরা একে অপরকে অনেক ভালোবাসি, তাই না? আমি নাকি তোমার অক্সিজেন, তাই না বেবি? আমি এয়ারপোর্টে বসে আছি, কিন্তু যাওয়ার সাহস হচ্ছে না, তুমিও কি আমার সাথে আসবে? অহনার মনে পড়ে অভি তাকেও একই কথা বলে পটিয়েছে। অহনা স্তব্ধ হয়ে কল কেটে দেয়। তার মানে ব্রিজ তার গুটি খুব ভালোভাবেই চেলে দিয়েছে। ইন্দু অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছে, তখনই নাভাল এসে বলে, সিদ্ধান্ত হয়ে গেছে, আপনাকে রিজাইন করতে হবে। ইন্দু কল কেটে বলে, তোতা পাখির মতো একই কথা কতবার বলবেন? ইলেকশন হওয়ার 2 মাস পর রিজাইন দিয়ে দিব। ইন্দু বলে, ইলেকশন হবে, এরপর বিক্রম সবকিছু তার হাতে নিয়ে নিলেই আমি রিজাইন করে দিব। এই কথা শুনে বিক্রম খুশি হয়ে যায়। তখন ইন্দু দেখে অহনার রেগে দ্রুতগতিতে স্টেজের দিকে যাচ্ছে। কি হয়েছে জিজ্ঞেস করলেও সে কোনো জবাব দেয় না। অহনা গিয়েই ফোন ছুঁড়ে মেরে অভিকে কোষে একটা চর মারে। সবাই অবাক, আবার কি হয়ে গেল? অহনা হেঁটে মহলের দিকে গেলে ব্রিজ বলে, একটা চরে কিছুই হবে না। ব্রিজ একটা কার্ড দিয়ে বলে, তুমি তো জানো কি করতে হবে। অহনা অভির রাজার বেশি ছবির দিকে তাকিয়ে কার্ড থেকে মেহের সালাম নামের এক সাংবাদিককে কল দেয়। কবির ফোনের কারোর সাথে কথা বলছে। তখনই ফ্যাক্স মেশিনে তার একটা মেইল আসে। তখনই নির্বাণ আসলে কবির নির্বাণকে বলে, আমরা সাফারি যাব। নির্বাণ জিজ্ঞেস করে, সেখানে কি হর্স থাকবে? তখনই কাবিয়া আসলে কবির তাড়াতাড়ি করে মেইলটা দুমড়ে মুছড়ে টেবিলের নিচে ফেলে দেয়। কাবিয়া জিজ্ঞেস করে, কোথায় যাওয়ার কথা হচ্ছে? কবির বলে, আর কোথায় যাব, যাই আমরা একটু ঘোড়ার আস্তানায় ঘুরে আসি। কবির চলে গেলে কাবিয়া খবরে দেখে ইন্দুর অ্যাসিস্ট্যান্ট মিষ্টি স্ক্যান্ডালের দোষ নিজের কাঁধে নিয়ে নিয়েছে। সাথে অভির বিয়ে ভাঙার নিউজও দেখাচ্ছে। গাড়িতে কবির এক এজেন্সিকে কল করে বলে, আমি যোধপুর স্টেশনের দিকে আছি, যত দ্রুত সম্ভব জোহান্সবার্গের 2টা টিকিট দরকার।
ইন্দু ব্রিজের কাছে এসে বলে এসব কেন করছো? ব্রিজ বলে সেদিন রাত পর্যন্ত তো ভাই বলতে। ইন্দু বলে সেই রাতের বদলা নিচ্ছ? কত চাও? ব্রিজ বলে 95 লাখ মিষ্টির প্যাকেট আমার কাছে। কিভাবে কিনবে আমাকে? আমি যা বলেছি তা হওয়া চাই। ইন্দু বলে 2 দিনে আমি ইলেকশনে হেরে যাব। 2 দিনে সিএম হয়ে কি হবে? ব্রিজ বলে 24 ঘন্টায় দুনিয়া বদলে যায়, সেখানে 48 ঘন্টায় অনেক কিছু করতে পারবো। ইন্দু এইবার ব্রিজ ভাই বলে সম্বোধন করে বলে রাজনীতির শখ না কখনো ছিল আর না এখন আছে, এসব ছেড়ে দাও, বাসায় ফিরে আসো, আমরা আবার এক পরিবার হয়ে থাকি। ব্রিজ বলে আমি আমার বাসায় আছি, আসলে এই বাসায় কিছু কীট পতঙ্গ জুড়ে বসেছে, তাদের সরাতে হবে। ইন্দুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে, যেন এই লড়াই করতে করতে সে খুব ক্লান্ত। বিয়ে না হলে টাকাও পাবে না, সেই চিন্তায় অভির অবস্থাও খারাপ, পাগলের মতো করছে। সেটা দেখে ব্রিজ মজা নেয়। এত বছরের বদলা ব্রিজ সুদে আসলে নিচ্ছে। কাভিয়া ব্রেকফাস্ট করার সময় নিহারিকাকে জিজ্ঞেস করে নির্বাণ কেক খায়নি? নিহারিকা বলে আজ তো সে আর কবির স্যার আসেনি। কাভিয়ার কেমন যেন খটকা লাগে। তাড়াতাড়ি রিসিপশনে জিজ্ঞেস করে নির্বাণকে দেখেছে? রিসিপশন থেকে জানায় সকাল 9টায় কবিরের সাথে বেরিয়ে গেছে। কাভিয়া হন্যে হয়ে সমস্ত এরিয়া, সুইমিং পুল সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু পায় না। কবিরকে কল দেয়, কিন্তু সে রিসিভ করে না। রুমে গিয়ে দেখে আলমারি সম্পূর্ণ ফাঁকা। কাভিয়া বুঝে যায় কবির নির্বাণকে নিয়ে গেছে। সন্তানকে হারিয়ে কান্না করতে করতে খেলার রুমে আসলে টেবিলের নিচে নির্বাণের গাড়ি দেখে সেটা তুলতে গেলেই খেয়াল করে সেই কাগজ। কাভিয়া খুলে দেখে এটা সাউথ আফ্রিকার ভিসা অ্যাপ্লিকেশন। খবরে হোম মিনিস্টার বলে রায় সিং বংশ একটা বাজে পরিবার, ছোট ছেলেটার কত কেলেঙ্কারি রয়েছে। নিজের নামে কথা শুনে অভির মাথা গরম হয়ে যায়। ইন্দু অন্যমনস্ক হয়ে বসে আছে। অভি ইন্দুকে বলে কিছু করছো না কেন? ইন্দু বলে তুমি জেসের সাথে সম্পর্ক শেষ করে দিয়েছো, আমাদের সবাইকে এমন মিথ্যা কেন বললে? তোমার সীমা অতিক্রম হয়ে গেছে। অভি বলে আমি শেষ করে দিয়েছি? ওই মেয়ে জেসিকে আমি এখান থেকে তাড়িয়েছি। ইন্দু বলে রায় পরিবারের কাছে নাম ছাড়া আর কিছুই বাকি নেই। অভি বলে এখনো নাম নিয়ে পড়ে আছো, ওরা আমাকে মেরে ফেলবে। ইন্দু বলে আমি কিচ্ছু করতে পারবো না, আমার আর কোনো ক্ষমতা নেই। অভি বলে এক কথা বারবার বলো না তো, আমাকে এই ঝামেলা থেকে বের করো। কাভিয়া এসে বলে কবির নির্বাণকে নিয়ে মুম্বাই চলে গেছে, 2 দিনে তাকে নিয়ে জোহান্সবার্গে চলে যাবে, আমাকে সাহায্য করো। অভি বলে ইন্দু এখন কিছুই করতে পারবে না, একটু আগে বললেও হয়তো কিছু করতে পারতো। ইন্দু বলে আমি কিচ্ছু করতে পারবো না। কাভিয়া বলে পারবে, ইলেকশন তো কালকে, তুমি আজকেও সিএম আছো। ইন্দু স্থির হয়ে বলতে থাকে আমার উপর সব দায়িত্ব দেওয়া আছে, ধার দেনা, বিয়ে, রাজ্যসভা সবকিছু, কিন্তু কেউ আমার কথা শোনে না। সরকার, পুলিশ, কেউ আমার কথা শুনছে না, সব শেষ। কাভিয়া অভির কাছে গিয়ে বলে এখন খুশি হয়েছিস? আমাদের সবাইকে নিয়ে ডুবেছিস। বলে ইন্দুর কাছে গেলে ইন্দু তো ট্রমাতেই বসে আছে। 3 ভাই বোনের রাজবংশের অহংকার সব শেষ হয়ে যাচ্ছে। স্বামী, সন্তান, পরিবার, জীবন সব হারিয়ে তারা এখন একদম কঙ্কালের মতো হয়ে গেছে। মাতাল অভি নেশা করতে করতে লবিতে আসলে ব্রিজ অভির ঘাড় ধরে পানির মধ্যে চুবিয়ে সজ্ঞানে আনার চেষ্টা করে। লনে নিয়ে গিয়ে বলে 2 দিনে ইলেকশন, ইন্দ্রাণী হেরে যাবে, তোর সাথে কি হবে জানিস তো? শোন, জনতা হলো রাজনীতির দেবী দেবতা, জনতাকে প্রসাদ দিতে হয়। অভি বুঝতে পারে না যে সে আসলে কোন দিকে ইশারা করছে। ব্রিজ বলে বিক্রামই একমাত্র বাঁচার পথ। অভি তার রুমে পাগলের মতো চিৎকার করে জিজ্ঞেস করছে তার জিনিসপত্র সব কোথায়। ইন্দুর চিৎকার শুনে দৌড়ে এসে সব সার্ভেন্টদের তাড়িয়ে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে দেখে অস্থির হয়ে অভি সব গুছাচ্ছে। ইন্দু জিজ্ঞেস করে কি হয়েছে? অভি বলে সব শেষ, আমি আর এখানে থাকতে পারবো না। ইন্দু জিজ্ঞেস করে কি হয়েছে সেটা আগে বলো। অভি রাগে ব্যাগ ফেলে দিয়ে কান্না করে বলে ওরা আমাকে মেরে ফেলবে। ইন্দু অভিকে শান্ত করে সোফায় বসিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে বলবি? অভি বলে আমি ভেবেছিলাম আমাদের কাছে টাকা নেই, হোটেলের ডিলও নেই, আছে শুধু ক্ষমতা। তুমি ইলেকশনে হেরে গেলে সেটাও থাকবে না। সিএম হওয়ার জন্য কি লাগে? জনতা। আর জনতা কি চায়? ইন্দু তার কথার আগা মাথা বোঝে না। অভি বলে জনতা চায় তামাশা, আর সবচেয়ে বড় তামাশা তখনই হয় যখন হিরো তার আপন জনের কোরবানি দেয়। মুভিতে দেখনি হিরো তার বন্ধুকে হারায়, জনগণ তখনই হিরোকে সাপোর্ট করে। ইন্দু হতবাক হয়ে বলে না, আমি সব করতে পারবো না, আমি কিভাবে তোমার কোরবানি দিব? বোকা ইন্দু অভির প্ল্যান এখনো বোঝেইনি। এত ধাক্কা খাওয়ার পরও অভির আসল রূপ সে চিনতে পারে না। অভি ব্রিজের পথে হাঁটা শুরু করে। অভি বলে আমি তো তাও কুরবানি হয়ে যেতাম, কিন্তু
কিন্তু জনগণ তো মানবে না। সবাই জানে আমি এমনিই খারাপ। লোক ভাববে ইলেকশনে হেরে সম্পত্তির লোভে ভাইকে জেলে পাঠিয়েছে। ইন্দু জিজ্ঞেস করে, তাহলে কে, কার কথা বলছো? অভি নাটক করে চুপ করে থাকে, যেন তার নাম বলতে অনেক কষ্ট হচ্ছে। ইন্দু বারবার অনুরোধ করলে অভি বলে বিক্রম। ইন্দু জিজ্ঞেস করে, এর মানে কি? অভি বলে, জয়ের কেস তো আছেই, একবার চিন্তা করে দেখো। বিল খানের রানী তার স্বামীর ক্রাইম ধরিয়ে দিয়েছে। তুমি মাদার ইন্ডিয়া হয়ে যাবে, ইতিহাসে অমর হয়ে থাকবে। এই ইলেকশন কেন, সব ইলেকশনে জিতে যাবে। ইন্দু বলে, কি বলছো? মাথা ঠিক আছে তো? এটা আমি কিভাবে করব? তোমার জন্য 5 বছর ব্রিজ ভাই জেল খেটেছে, আর এখন বিক্রম? পারবো না। অভি বলে, আর কোনো উপায় নেই, একমাত্র দুলা ভাই আছে যাকে কোরবানি দেওয়া যাবে। ইন্দু পারবো না বলে চলে যেতে গেলেই অভি পিছ পিছ গিয়ে বলে, ব্রিজ ভাইকে যেভাবে বলেছিলে ঠিক সেভাবেই বলো, সিএম হলে 2 মাসে বের করতে পারবে। ইন্দু তার কথা শোনে না। অভি বলে, হেরে গেলে কি হবে, আমি মরতে চাই না বলেই অসহায়ের মতো পা ধরে কান্নার নাটক করে। ইন্দু বলে, কিন্তু এই কথা কে বিশ্বাস করবে? কেউ করবে না, কেউ করবে না। ব্রিজ সত্য বলে দেবে। অভি বলে, তাকে রাজি করানোর দায়িত্ব আমার। কি চাই সে? এই পরিবারের অংশ হতে, তাই তো? আমি স্বীকারোক্তি দিব, সে এই পরিবারের ছেলে। কথা দিচ্ছি সে কিচ্ছু করবে না, তোমার পাশে দাঁড়িয়ে থাকবে। জানি এই সিদ্ধান্ত নেওয়া কঠিন, বিক্রম তো শুধু জেলে যাবে, কিন্তু তুমি হেরে গেলে আমাকে মরতে হবে। আমি মরতে চাই না বলেই কান্না করে দেয়। ইন্দুর স্বার্থপর ভাইয়ের এই নকল কান্নায় আবারও গলে যায়। পরের দিন সকালে ইন্দু মিডিয়া ডেকে বলে, আমি এখানে প্রশ্নের উত্তর দিতে আসিনি, একটা বয়ান দিতে এসেছি। সম্প্রতি আমি জানতে পেরেছি 5 বছর আগে রায় সিং প্যালেসে থাকা জয়রাজ মোহন, যাকে আমি নিজের সন্তান থেকেও বেশি ভালোবাসতাম, তাকে বিক্রম চম্পাত খুন করেছে। এই খবর টিভিতে দেখার সময় পুলিশ এসে বিক্রমকে গ্রেফতার করে নিয়ে যায়। ইন্দু বলে, আমার বড় ভাই ব্রিজ চন্দ্রপ্রতাপ রায় সিং এই দায় তার কাঁধে নিয়েছিল, কারণ সে চায়নি তার ছোট বোনের সংসার জীবন নষ্ট হোক। কিন্তু আমার কাছে রাজধর্মের থেকে পরিবার বড় হতে পারে না। আমি এখনো আপনাদের সিএম, তাই আমার দায়িত্ব আইনকে কখনোই অন্যায়ের সাথে আপোষ করতে দিব না। বিক্রম চম্পাতকে গ্রেফতার করা হয়েছে, তাকে তার অন্যায়ের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। কালকে নির্বাচন, আমি হারি বা জিতি, একটা কথা মনে রাখবেন, ইন্দ্রাণী রায় সিং তার রাজদায়িত্ব কখনোই ভুলবে না। অভি রাতে যোগী এবং ব্রিজের সাথে দেখা করতে থানায় এসে বলে, আপনি যা চেয়েছিলেন তাই হয়েছে। যোগী বলে, এই জেল এটাই এখন আমার বাসা আর অফিস, সবকিছু। ইলেকশন যেত, তারপর মহলে দেখা হবে। অভি বলে, নিজের ছেলের সাথে এমন করলেন, বেশ দুঃখের বিষয়। যোগী বলে, সেই তো প্রথম ছবলটা মেরেছিল, বাবার সাথে বিশ্বাসঘাতকতা করতে দ্বিতীয়বার ভাবিনি। যোগী বলে, আজ তোমাকে প্রকৃত রাজা মনে হচ্ছে। অভি জিজ্ঞেস করে, এখন কি করব? ব্রিজ বলে, বসে বসে তামাশা দেখো। নির্বাচনের দিন এক সাংবাদিক বলে, আজ হবে রাজস্থানের ইতিহাসের ঐতিহাসিক দিন। বিশেষজ্ঞরা বলছে, রাজমাতা তার আসন তখনই ছাড়বে যখন তার মৃত্যু হবে। আসুন দেখি জনগণ এই ব্যাপারে কি বলে। জনগণ রাজমাতা ইন্দ্রাণীর পক্ষে স্লোগান দেওয়া শুরু করে। ভোট শেষে সবাই ফলাফলের অপেক্ষা করছে। এক টক শোতে অপোজিট পার্টির নেতা অভিজিৎকে সাংবাদিক প্রশ্ন করে, রাজমাতা 114 ভোটে এগিয়ে আছে, সেখানে আপনি মাত্র 13 ভোটে আটকে আছেন, এই ব্যাপারে কি বলতে চান? অভিজিৎ বলে, বাজি পাল্টাতে সময় লাগে না, 1 ঘন্টায় সব পাল্টে যাবে। কিন্তু জয় রাজমাতা ইন্দ্রাণী রায়েরই হয়। খবর শুনে এসে কাভিয়া ইন্দুকে শুভকামনা দিয়ে বলে, তোমার জন্য অভি আবার বেঁচে গেল, আরো একটা জীবন নষ্ট হয়ে গেল। ইন্দু বলে, তোমার মনে আছে ছোট থেকে বাবা অভিকে শুধু একটাই দোষ দিত, অভির জন্য মা মারা গেছে, তোমাকে কখনো কিছু বলিনি। অভির দায়িত্ব আমার ছিল আর থাকবে, এটা তুমি কখনোই বুঝতে পারবে না। কাভিয়া বলে, বাবা ছেলেকে ভালোবাসেনি বলে একটা নেশাখোর, জুয়াবাজ, খুনি তাকে সারা জীবন সাপোর্ট করে যাবে? কই, কখনো তো আমার দায়িত্ব নাওনি। আমার কথা বাদ দিলাম, জয়বীর যাকে তুমি নিজের সন্তানের মতো ভালোবাসতে, দুলা ভাই যে তোমাকে বন্ধুর মতো সাপোর্ট করেছে, সে আজ জেলে, এসব কিভাবে ব্যাখ্যা দিবে? এর পরও অভিকে কিছু বলা যাবে না। ইন্দু বলে, তোমার জন্য অনেক কিছু করেছি। কাভিয়া জিজ্ঞেস করে, কি করেছো? আমার ছেলেকে আমি হারিয়ে ফেলেছি। কাভিয়া বলে, আমি কখনোই তোমার প্রায়োরিটি লিস্টে ছিলাম না। ছোট থেকে আমার সাথে কি হয়েছে, আমার সমস্যা, এসব নিয়ে কারোর কোনো চিন্তা ছিল না। প্রথমে বোর্ডিং স্কুল, তারপর অক্সফোর্ড, দায়িত্ব শেষ। আমি কি চাই তা কখনো মনে হয়েছে? চোখ খোলো, তোমার আদরের ভাই একের পর এক দোষ করে যায় আর তুমি তাকে কিছুই বলো না। ইন্দু বলে, এটা দরকার ছিল। কাভিয়া জিজ্ঞেস করে, কেন? তখনই নিহারিকা নির্বাণকে নিয়ে আসে। কাভিয়া দৌড়ে গিয়ে নির্বাণকে জড়িয়ে ধরলে ইন্দু বলে, কবিরকে কিডন্যাপিং এর কেসে ধরিয়েছি, তার পাসপোর্ট জব্দ করিয়েছি। মধ্যবিত্ত পরিবারের ছেলে কোনো ঝামেলা না করে ডিভোর্স পেপারে সাইন করে দিবে, ছেলের কাস্টাডিও চাবে না। ইন্দুর সামনে জয়বীরকে কল্পনা করে কাভিয়াকে বলে, শুধু একটা কথা দাও, নির্বাণের জীবন আমাদের মতো বিষাক্ত করবে না। কাভিয়া ধন্যবাদ দিয়ে নির্বাণকে নিয়ে চলে যায়। দ্বিতীয়বার সিএম হয়ে প্রথমেই ইন্দু নিজে থানায় গিয়ে তানওয়ারকে রিলিজ করতে গেলে তানওয়ার বলে, আপনি কেন কষ্ট করলেন? ইন্দু বলে, আপনি আমার কাছের মানুষ,
মানুষ, না আসলে হয়? মহলে এসে অভিকে বলে ডাকো তোমার সেই গ্যাংস্টারদের। অভি সেই গ্যাংস্টারদেরকে ডাকে যারা টাকা পাবে। গ্যাংস্টাররা আসলে ইন্দু বলে 100 কোটি নিয়েছিল তাই না? লোকটা বলে সুদ ধরে 200 কোটি। ইন্দু রেগে বলে 100 কোটি, যদি বেশি লাগে তাহলে ইন্সপেক্টর মানুষের সাথে কথা বলতে পারেন। 6 মাসের মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হতে পারবেন না। আর 3rd ডিগ্রি তা তো বাদই দিলাম। তানোয়ার এসে টাকার ব্যাগ দিতে গেলে ইন্দু বলে ওইটা তো ব্ল্যাক মানি ছিল তাই না? তার উপর আবার আমাদের এতদিন সময় নষ্ট করিয়েছ, তাই 50 করে দেন। লোকটা হা করে তাকিয়ে থাকে, আর কথা না বাড়িয়ে ব্যাগে যা আছে তাই নিয়ে চলে যায়। অভি তো মহা খুশি, তার বিপদ কেটে গেছে। এখন সে আবার নতুন কোনো ঝামেলা করতে পারবে। অভি চলে গেলে ইন্দু তানোয়ারকে বলে বিক্রমকে বের করেন। বিক্রমকে যত দ্রুত পারেন বের করেন। তানোয়ার বলে কাজ শুরু করে দিয়েছি, মাসখানেক লাগবে। বাইরে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। ইন্দু পার্টির লোকদের সাথে দেখা করতে এসে বলে সরকার গঠনের আগে কিছু পরিষ্কার করা দরকার। 180টা MLA আমার পক্ষে, 79 জনকে যদি বাদ দিয়েও দিই তবুও আমি নিজের দল গঠন করতে পারবো। তানোয়ার কিছু কাগজ এনে টেবিলের উপর রাখলে ইন্দু বলে আমি এবং আপনারা খুব ভালো করে জানি কে কে অভিজিৎকে ভোট দিয়েছে। সময় বদলে গেছে, তাই নিজের সম্মান বাঁচাতে নিজেই গিয়ে রিজাইন পেপারে সাইন করে চলে যান। একে একে সবাই সাইন করে বের হয়ে যায়। ইন্দু লিস্ট বের করে নাভাল আর কেদারকে বলে আপনাদের কি নেমন্তন্ন কার্ড দিতে হবে? নাভাল যাওয়ার সময় বলে লোভে ধরেছে, বেশি বার বেরো না, যত উপরে উঠবে তত জোরে নিচে পড়বে। কেদার বলে আমি মানলাম ভুল হয়ে গেছে, কিন্তু ক্ষমা চাইলে মাফ করতে হয়। ইন্দু সোফায় শুয়ে শুয়ে জয়কে দেখে মুচকি হাসে। হঠাৎ অভি এসে বলে সবাই আমার জয়গান গাচ্ছে, এটাই তো আসল রাজার সম্মান। আমি শুধু শুধু লন্ডনে পড়েছিলাম, আসল জীবন তো এখানে। কাল যখন আমাকে ডেপুটি CM ঘোষণা করবে সবাই তো চমকেই যাবে। অপোজিশন পার্টি তো কান্না করে কুলি পাবে না। দেখে নিও, ধীরে ধীরে ওর পুরো দল কিনে নিব। পরের ইলেকশনে পুরো অ্যাসেম্বলি তোমার হবে। ইন্দু উঠে গিয়ে ড্রাগস ফেলে দেয়। অভি বলে বুঝেছি, জনগণের সামনে আমার ভালো একটা ইমেজ বানাতে হবে, কিন্তু সেটা আমি করে নিব, মিডিয়া কিনে নিব। ইন্দু বলে এমন কিছুই হবে না। অভি বলে ঠিক আছে, আসলে আমার ব্রেন অনেক চলে তো তাই। যোগী আঙ্কেলও ইমপ্রেস হয়ে গেছে যখন বলেছি আমি কিভাবে তোমাকে CM বানিয়েছি। ইন্দুর এবার খটকা লাগে, যোগী আবার এখানে কোথা থেকে আসলো? অভি বলে সে যখন আমাকে রাজা বলে ডাকে তখন সত্যিকার অর্থেই ডাকে। ইন্দু জিজ্ঞেস করে এসব কবে হলো? অভির হুশ ফিরে বলে আহা, খুশিতে কত কি বলে দিয়েছি। ইন্দু জিজ্ঞেস করে বিক্রমকে বলি পাঠা বানানোর ষড়যন্ত্র ব্রিজ আর যোগী বাবার ছিল? অভি বলে না, আমার ছিল। ব্রিজ তো বোকা, ও কি প্ল্যান বানাবে? আর কোনো রাস্তা ছিল না তাই। ইন্দু জিজ্ঞেস করে তার জন্য তুমি আমাকে বেঁচে দিলে? অভি বলে না, বিক্রমই তো। এত কষ্ট পাচ্ছ কেন? ইন্দু বলে মুখ সামলে কথা বলো, বিক্রম আমার স্বামী। অভি বলে তুমি ওই মানুষের জন্য কষ্ট পাচ্ছ কেন? আমাদের কাছে 180টা MLA আছে, সব ক্ষমতা আমাদের। এত বছর পর ইন্দুর চোখের সামনে পড়ে থাকা অন্ধ ভালোবাসার পর্দা খুলে যায়। ইন্দু প্রচুর রেগে বলে ক্ষমতা আমার, তোমার কাছে কিছুই নেই। অভি অবাক হয়ে বলে কি বলছো মা? ইন্দু বলে আমি তোমার মা না, বড় বোন। ছোট থেকে নিজের সন্তানের মতো পালন করেছি, আমার ভুল হয়ে গেছে। বাবা ঠিকই বলতো, ব্রিজকেই রাজা বানানো উচিত ছিল। অভি বলে তুমি আজ আমাকে হাসালে। ইন্দু জিজ্ঞেস করে কিসের লোভ দিয়েছে তোমাকে? অভি বলে তুমি প্রেগনেন্ট, কদিন পর তো কাউকে না কাউকে এই দায়িত্ব নিতেই হবে। ইন্দু বলে তুমি সরকার সামলাবে? অভি বলে হ্যাঁ, তুমি বাচ্চা পালবে আর আমি স্টেট। ইন্দুর তাচ্ছিলের হাসি হাসলে অভি বলে তোমার থেকে পরামর্শ নিয়ে নিব। ইন্দু বলে তোমাকে এই গল্প শুনিয়েছে? হাই রে আমার রাজা, তুমি জীবন ভর বাচ্চাই থেকে যাবে। যোগী তোমাকে CM হওয়ার ললিপপ দেখিয়েছে আর তুমি নিয়ে নিয়েছো। ইন্দু রাগে অভির মাথায় ধাক্কা দিয়ে বলে এখানে কি আদেও ব্রেন আছে নাকি গোবরে ভরা? অভির আতে ঘা লাগলে সে বলে আমি না থাকলে ইলেকশন জিততে পারতে না, আজ জেলে থাকতে। আর ওই কাবিয়ার কথা আমাকে বলবে না, সে তো আমাকে ঘৃণা করে বলেই কান্না করে দেয়। রাগে সোফায় লাথি মারে। এটা দেখে ইন্দুর মন গলে যায়। অভি বলে জন্ম হতে বাপ তো দূরেই সরিয়ে দিয়েছিল, এখন তুমিও? অভি আবারও ড্রাগস নেয়। ইন্দু সামলাতে গেলে অভি বলে লাগবে না কাউকে বলেই সোফায় উঠে দেয়ালে টাঙানো চাকু বের করে বলে তুমি আমাকে ভালোবাসা দেখিয়ে সব সময় তার সুযোগ নিয়েছো, এখন বুঝতে পারছি আমি এই বংশের আসল উত্তরাধিকার। ইন্দু বলে হ্যাঁ ঠিক আছে, তুমি উত্তরাধিকার। অভি বলে এটা আমার মহল, তোমার মহল না, তোমার বাসা না, আর কাভিয়ার হোটেল না। ইন্দু অভির হাত থেকে চাকু নিতে যায়, কিন্তু ক্ষমতার লোভে মরিয়া হয়ে বলে এই মহল আর রাইসিং প্যালেসের মাঝখানে আমি দাঁড়ানো, বের হয়ে যাও তুমি, তুমি সরকার সামলাতে পারবে না। 104টা ভোটের মধ্যে যোগী আঙ্কেলও আছে, দেখে নিও আমি CM হব, আর খুব ভালো CM হব। ইন্দু বলে আচ্ছা এখন চাকু দাও, কিন্তু অভি চাকু না দিয়ে ইন্দুকে জোরে এক ধাক্কা মেরে চলে যায়। ব্যথায় ইন্দু কাকিয়ে ওঠে, কিন্তু অভির তাতে কিচ্ছু যায় আসে না, কারণ তার পাষাণ হৃদয় তার বাবারই মতো, যা কারো কষ্টে কখনো কাঁদে না।
না। লনে গিয়ে অভি পাগলের মতো হাসতে থাকে। স্টাফরা তাকালে তাদের ঝাড়ি মেরে তাড়িয়ে দেয়। অভি খেয়াল করে কয়জন গেস্ট চেক ইন করতে এসেছে। তাদের কাছে গিয়ে চাকু দেখিয়ে বলে এটা কোনো হোটেল না, যাও এখান থেকে। নিহারিকা দৌড়ে আসলে অভি নিহারিকাকে ধরে বলে এটা হোটেল না, আমার বাসা। কাভিয়া এসব তামাশা দেখে ইন্দু রুমে গিয়ে বলে অভিকে থামাও, পাগলের মতো চাকু নিয়ে হোটেলে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ইন্দুকে রুমে না দেখে কল দেয়। ফোনে রিং বাজলে খেয়াল করে ফোন টেবিলের উপরে। রুম থেকে বের হতেই যাবে তখনই খেয়াল করে অপর পাশের ফ্লোরে রক্তে ভেসে যাচ্ছে। কাভিয়া সামনের দিকে এগুলো দেখে ইন্দু স্তব্ধ হয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে। অভি তখন যাওয়ার সময় ধাক্কা মারলে টেবিলের সাথে আঘাত লেগে ইন্দুর বহু প্রতীক্ষিত সেই সন্তান ইন্দুর পেটেই মারা যায়। অভি আবারও ইন্দুর কোল খালি করে দিয়েছে। ইন্দু পাগলের মতো বিড়বিড় করে বলছে সব ঠিক হয়ে যাবে। কাভিয়া তাড়াতাড়ি ডক্টর গুপ্তাকে কল দিয়ে মহলে ডাকে। কল কেটে পেছনে ফিরে দেখে ইন্দু রুমে নেই, রক্তের ছাপ বাইরের দিকে। কাভিয়া দৌড়ে সেদিকে যায়। অভি সুইমিং পুলে নেমে চাকু নিয়ে মারার প্র্যাকটিস করছে। চাকু রেখে ড্রিঙ্কসের গ্লাস হাতে নেয়। খাওয়া হলে আবার চাকু নিয়ে গিয়ে খেয়াল করে চাকু সেখানে নেই, পেছনেই ইন্দু বসা। ইন্দু অভিকে আদর করে আস্তে করে তার গলায় চাকু ঢুকিয়ে মোচড় দেয়। অবশেষে ইন্দু সঠিক কাজটাই করেছে। অভি গলায় হাত দিলে ফিনকি দিয়ে রক্ত পড়তে থাকে। বাঁচার জন্য ইন্দুকে ধরলে দুজনে একসাথে পুলে পড়ে যায়। এই দৃশ্য দেখে কাভিয়া স্তব্ধ হয়ে যায়। ইন্দু সবসময়ের মতো অভিকে শক্ত করে ধরে রাখে। এরপর ছোটবেলায় যেমন গান গেয়ে ঘুম পাড়াতো তেমনি গান গেয়ে অভিকে চিরকালের জন্য ঘুম পাড়িয়ে দেয়। এ যেন ইন্দুর অভির করা সব অন্যায়কে অন্ধের মতো সাপোর্ট করার তীব্র অপরাধবোধ। অভির রক্তে পুলের পানি লাল হয়ে যায়, ঠিক যেমনটা চন্দ্রপ্রতাপের রক্তে লাল হয়েছিল। এই বংশের রাজা আর তার বংশধর তাদের করা পাগলামি আর পাপের বোঝায় ডুবে এভাবেই নিজেদের এমন নির্মম মৃত্যু ডেকে আনে। কাভিয়া পুলে এসে ইন্দুকে সরিয়ে নিয়ে যায়। অভির লাশ তার পাগল বাবার মতোই পানিতে ভাসছে। ইন্দুর ভাইয়ের প্রতি তার অন্ধ ভালোবাসার কারণে প্রথমে সন্তান তুল্য জয়, সবচেয়ে কাছের মানুষ বিক্রমের বিশ্বাস আর তার অনাগত সন্তান সব হারিয়ে জীবন্ত লাশের মতো হাঁটছে। আর কাভিয়া সাহসী ইন্দুর এই অবস্থা দেখে কান্না করতে থাকে। এই জন্যই তো অতিরিক্ত কিছুই ভালো না। এক পাগল ভাইকে বাঁচাতে ইন্দু আজ সর্বহারা। তার জীবনে সুখ আর কোনোদিনও ফিরবে না, কারণ ইন্দু সব হারিয়ে একদম নিঃস্ব। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।